ওকে, দিয়ে দিছি। ওকে, ঠিক আছে স্যার। স্যার কি আসছে? মেইলও করছি ওনাকে, মেসেঞ্জারও দিয়েছি, এখন তো জয়েন করতেছে না, চেক করতেছে। পিথিলারে বলো স্যার আসেনি কেন, পিথিলা দেখো একটু। না, আমার সাথে অনলাইনে আছে মিতুল ভাই, উনি চেক করতেছে, আমাকে জানাইছে কেবলই, এই যে ঢুকছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ইউ। হ্যাঁ, তুমি শুরু করে দাও। হ্যাঁ, আমি আছি অনলাইনে। আমি আচ্ছা একটু আচ্ছা আচ্ছা মুভি আচ্ছা, ঠিক আছে। মুভিং এর উপর থাকবো, তো আমি কথা বলতে পারবো না আর তোমার সঙ্গে। হ্যাঁ, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি ততক্ষণ তাহলে আমি ওই যে 3 ঘন্টা, স্ক্রিন শেয়ারের। না 3 ঘন্টা লিঙ্ক দিছি, তুমি সবকিছু করে নাও। হুম। হ্যালো। আচ্ছা, ওকে, এখন আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, যাই হোক, এখন আপাতত আমি হচ্ছি আসিফ আহমেদ মৃদু। আহ, আমাদের আমি এখন হামিমে জব করছি। ফরেন মেশিনারিজ পোর্শনটা আমি দেখছি। বেসিক্যালি মেনটেনেন্স এবং হচ্ছে প্রজেক্ট ডেভেলপমেন্টের কাজগুলো আমি করছি। এনিওয়ে, সিমলেস নিটিং এটা হচ্ছে আমার প্রথম জবের একটা এক্সপিরিয়েন্স ছিল, সেটাও 2011-21 সালের কথা। তো খুব বেশি দিন হয়ে গেছে। তো খুব একটা আহ, দেখি ট্রাই করে কতটুকু কি বলা যায়। আর আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি শুরুতে হচ্ছে যেহেতু সিমলেস নিটিং, নর্মাল নিটিং সম্পর্কে তো আমরা জানি। আর সিমলেস নিটিং আমি একটা ভিডিও দিয়ে শুরু করি যাতে আমাদের জন্য ইজি হয় জিনিসটা। একটা ভিডিও আমি হচ্ছে জাস্ট কালেক্ট করে ট্রাই করেছি, একটা ভিডিও করতে দেওয়া হয় না। এই যে ভিডিওটা। সো এটা হচ্ছে বেসিক্যালি সিমলেস নিটিং মেশিনের একটা মিডল পোর্শনের ছবি। পুরোটা এই ভিডিওতে হয়তো বা আসবে। আমরা একটু ভিডিওটা দেখি। এটা হচ্ছে মেশিনের একটা ভিডিও ছিল। তো এখন আস্তে আস্তে আমরা হচ্ছে মেশিন সম্পর্কে একটু মানে পরিচিত হই। তো আমি মেশিনের একটা ছবি শো করি। আহ ওটা হচ্ছে একটা পিডিএফ এর মতো। আমি এটা কালকে বানাইছি জাস্ট। তো এখানে এটা হচ্ছে সিমলেস টেকনোলজি। ভিডিওর শুরুটা যদি দেখি, পিডিএফ এর শুরু থেকে, এটা হচ্ছে সিম নিটিং মেশিন। তো ওভারঅল আমরা যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটা অনেকটা হচ্ছে কনভেনশনাল নিটিং মেশিনের মতোই, বাট কিছু কিছু দিক থেকে হচ্ছে অনেক বেশি অ্যাডভান্স। কনভেনশনাল এডিটিং মেশিনে যেটা হয় সেটা হচ্ছে আমরা ক্রিলের থ্রোতে বা হচ্ছে ওভারহেড ক্রিলের থ্রোতে হচ্ছে আমরা ইয়ানগুলোকে ফিড দেই, এবং সেই ইয়ানটা হচ্ছে পজিটিভ ফিডারের থ্রু দেন হচ্ছে আমাদের সিলিন্ডারে এসে পৌঁছায়, এবং সেখানে নিডল বা ফিঙ্গার বা যদি রিব বা ইন্টারলক হয় তাহলে দুইটা নিডল বা সিগনেচার সেলের নিডল সিঙ্ক হচ্ছে নিটিংটা হচ্ছে, এবং ওখানে প্রাইমারি এলিমেন্ট হিসেবে থাকতেছে নিডল সিঙ্কার এবং ক্যাম। আর এইখানে এবং ওখানে হচ্ছে লুপ লেন্থ গুলাকে চেঞ্জ করা যায় পুলি দিয়ে। সো ওভারঅল এই কন্ট্রোলিং গুলো হচ্ছে ওখানে হয়ে যাচ্ছে, এবং ওখানে ক্যামটা আসলে যখন রানিং অবস্থায় থাকে চেঞ্জ করা যায় না। আমাকে ক্যাম সিলেক্ট করে দিতে হয়, এবং স্টিচ লেন্থ যেটা হবে বা লুপ লেন্থ যেটা হবে সেটা আলটিমেটলি সিলেক্ট করে দেওয়া প্রোডাকশনটা হয়। কিন্তু এই সিমলেস টেকনোলজির মধ্যে আমি এই দিক থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পাচ্ছি। সো এখানে সিমলেস নেটিং মেশিনটা বা সিমলেস টেকনোলজি কেন বলা হয়, আমরা যেটা বুঝি ফুল গার্মেন্টসটা কোনো সিম থাকবে না। অ্যাকচুয়ালি এরকমটা পুরোপুরি হয় নাই, এবং এটা এখনো মানে এই টেকনোলজিটা এখনো পুরোপুরি এখনো
মার্কেটে আসে নাই শুধুমাত্র জ্যাকার্ড সোয়েটার মেশিন ছাড়া। But এই টেকনোলজি তাহলে টি শার্টের মধ্যে যে বডির সাইড সিমটা থাকবে না। নর্মাল টি শার্টের মধ্যে যে সাইড সিম থাকে সেই সাইড সিমটা এখানে থাকবে না, এটা টিউব ফর্মে ম্যানুফ্যাকচার হবে। এবং স্লিপ পোর্শনটা যেটা সেটাও হচ্ছে টিউব ফর্মে ম্যানুফ্যাকচার হবে, বাট অন্য আলাদা মেশিনে। এই মেশিনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডায়া থাকে যেটা আমরা সামনে দেখব। ওই ডায়াগুলোর কারণে হচ্ছে বেসিক্যালি ডায়াগুলো সিলেক্ট করা হয় আমাদের হচ্ছে কোন ধরনের কোন ডায়ামিটারের টিউবটা আমরা তৈরি করবো। আমরা কি স্লিভের টিউব তৈরি করব, নাকি আমরা বডির টিউব তৈরি করব, নাকি আমরা লেগিংসের যে লেগের যে টিউবটা সেটা তৈরি করব। সে অনুযায়ী আমরা মেশিন সিলেক্ট করি নর্মালি। এখন এক্ষেত্রে এটার মধ্যে হচ্ছে আমরা ফুল বডিটা যতটুকু হয় ঠিক ততটুকুই হচ্ছে ম্যানুফ্যাকচার হয়ে তারপর হচ্ছে কাট করে আবার নতুন করে তৈরি হয়। সো কন্টিনিউ প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি হচ্ছে বের হয়ে যাচ্ছে, বাট কন্টিনিউ যেটা হচ্ছে। আচ্ছা, আমার ইন্টারনেটে প্রবলেম হলে যদি রিপিট করা লাগে সবাই একটু আমাকে বলবেন। প্রবলেম হচ্ছে মনে হয় না, যে কথাটা একটু কেটে কেটে আসে। হ্যাঁ, একটু কেটে কেটে আসে, সো আমার কি আবার রিপিট করতে হবে? রিপিট করার প্রয়োজন নেই, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো এখানে যেটা হচ্ছে কন্টিনিউয়াস নর্মাল কনভেনশনাল হিটিং মেশিনে যেটা হয় একটা টিউব কন্টিনিউয়াসলি হতে থাকে এবং ফাইনালি লাস্ট এন্ডে গিয়ে হচ্ছে টিউবটা বের করা হয় এবং সেটা ডায়ামিটারটা অনেক বেশি থাকে। তারপর এটাকে স্লিটিং মেশিন থ্রুতে ওপেন ইট করা হয়। বাট এখানে ওই জিনিসটা দরকার পড়ে না, যদি আমি ঠিক যতটা আহ, আমার বডি মেজারমেন্টটা দরকার ঠিক ততটা আমি হচ্ছে প্রোগ্রামে দিয়ে দেবো এবং সেই অনুযায়ী হচ্ছে বের হয়ে দেন কাট হয়ে চলে যাবে। এবং এখানে আরেকটা অ্যাডভান্স ফিচার হচ্ছে আমি এখানে যেহেতু কনভেনশনাল এটিকে আমি হচ্ছে ক্যামটা রানিং অবস্থায় চেঞ্জ করতে পারি না, বাট এখানে হচ্ছে ক্যামগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে একটা যদি আমি টি শার্টের বডি তৈরি করি তাহলে টি শার্টের উপরের পোর্শন, মিডল পোর্শন এবং লাস্ট পোর্শনের মধ্যে আমি তিন ধরনের স্ট্রাকচার দিতে পারি, তিন ধরনের চেকার টেক্সচার দিতে পারি। সো এই যে অ্যাডভান্টেজ গুলো এগুলো আছে এবং এটা ছাড়া আরো একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে আমি হচ্ছে বডি অনুযায়ী ফিটিংস তৈরি করতে পারি। লাইক হচ্ছে আমার যে আমি যে বডিটা তৈরি করছি সেখানে আমাকে দেখা যাচ্ছে চেস্টের পোর্শনে আমার ডায়ামিটারটা একরকম থাকবে, তারপর ওয়েস্টের এখানে ডায়ামিটারটা একরকম থাকবে, বেলের এখানে একরকম থাকবে। সো ওই পুরোটা হচ্ছে এখানে স্টিচ বা লুপ লেন্থটা বা টেনশনটা কন্ট্রোলের মাধ্যমে হচ্ছে বডি ফিটিংস এর মতো বা বডি শেপের মতো করা যায়। সো ওইটাতে দেখা যাচ্ছে যে যখন যে ধরনের অ্যাপ্লিকেশন করা হয় লাইক হচ্ছে সুইমিং ওয়্যার, অ্যাক্টিভ ওয়্যার, তারপর হচ্ছে আন্ডারওয়্যার, এই ধরনের যে বা স্পোর্টস ওয়্যার, যে ধরনের যে ফ্যাব্রিক গুলো তৈরি করা বা গার্মেন্টস গুলো তৈরি করা হয় সেগুলোর মধ্যে যখন বডি কমফোর্টের জন্য এই বডি শেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ বডি শেপ অনুযায়ী যদি না হয় তাহলে টেনশনের ভেরিয়েশন আসবে যেটা খুবই একটা ডিসকমফোর্ট দিবে। সো এই যে অ্যাডভান্টেজ গুলো ফিচার গুলো এটা হচ্ছে এই মেশিনের মধ্যে পাওয়া যায়। আর বাংলাদেশে হচ্ছে এটা তিন চারটা ফ্যাক্টরিতে আছে এবং বেশ ভালোই চলতেছে বেশ কয়েক বছর ধরে। তো আমরা এখন এই মেশিনটা তো দেখলাম, এটা সম্পর্কে আমরা একটু আগাই, এই মেশিন সম্পর্কে এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাই। তো এতটুকু আমরা যেটা বলছি এর মধ্যে কি কার কোনো কোশ্চেন আছে বা বুঝায় কোনো সমস্যা আছে? না, নেই। আচ্ছা, ওকে, তাহলে আমরা হচ্ছে সামনে চলে যাই। তো এখানে আমি যা লিখেছি আমি একটা প্রেজেন্টেশন স্লাইড আকারে করতে পারতাম, বাট ওখানে আসলে খুব বেশি একটা ইনফরমেশন থাকতো না। তো আমি হচ্ছে এই জন্য ফুললি একটা পিডিএফ ফর্ম করছি, আমি যা বলেছি তা মোটামুটি আমি এখানে তুলে ধরছি। সো এখন এই সিমলেস সম্পর্কে যতটুকু বললাম বা হচ্ছে কনভেনশনের সাথে যতটুকু একটা কম্পারিজন দিলাম তা এখানে আছে। আর বাংলাদেশ এখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড সিমলেসের খুব বেশি যে ব্র্যান্ড তৈরি হয়েছে এরকম না। দুইটা ব্র্যান্ড আছে এখন, একটা হচ্ছে চাইনিজ আর একটা হচ্ছে ইটালিয়ান। ইটালিয়ান যেটা সেটা হচ্ছে স্যান্টোনি। স্যান্টোনি হচ্ছে লোনাটি ব্র্যান্ডের, লোনাটি কোম্পানির একটা উইক্স। লোনাটি বেসিক্যালি হচ্ছে সক্স নিটিং করে, আমরা সবাই জানি। ইটালিয়ান একটা কোম্পানি, তো সেটাই হচ্ছে স্যান্টোনি হচ্ছে একটা, যাত্রা শুরু করেছে। এবং তাদের সাথে আরো একটা কোম্পানি আছে সেটা হচ্ছে রিফা, সেটা হচ্ছে চাইনিজ। রিফা বেসিক্যালি একটা বড় কোম্পানি, তারা অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে, রিং ফ্রেম, লুম, অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে, অনেক ধরনের মেশিন তৈরি করে। আর হচ্ছে
তো এই দুইটা কোম্পানি হচ্ছে এখন সিমলেস নেটিংটা বাজারে নিয়ে আসছে, বাট বাংলাদেশে আমি যে কয়েকটা কোম্পানির কথা মানে যে যা বলেছি যে বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানিতে আছে, সেগুলো নর্মালি স্যাটোনি মেশিনেই আছে, এবং স্যাটোনির মার্কেট শেয়ারই ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি। তো বাংলাদেশ ছাড়া সবচেয়ে বড় মার্কেট শেয়ার গুলো হচ্ছে শ্রীলঙ্কাতে, ভিয়েতনামে, পাকিস্তানে আছে, তার্কিতে আছে, জর্ডানে আছে, এবং ইন্ডিয়াতেও আছে। তো সিমলেসের অ্যাকচুয়ালি যাত্রাটা শুরু হয়েছে শ্রীলঙ্কা থেকে। তো সেই জন্য দেখা গেছে যে যেই যেই জায়গাগুলোতে শ্রীলঙ্কা মানে সিমলেসের প্রজেক্ট গুলো চলতেছে, সেখানে টপ ম্যানেজমেন্ট শ্রীলঙ্কা, কারণ তারা বেসিক্যালি এটা বেশ ভালো জানে বুঝে। তো যাই হোক, এখন আমরা স্যান্টনির সিমলেস নিটিং সম্পর্কে সিমলেস সিমলেসটা আমরা দেখলাম যে পপুলার ব্র্যান্ড, এবং হচ্ছে নিচে রিফা। এই দুইটার মধ্যে বেসিক্যালি স্যান্টনিটা অনেক আগে স্যান্টনি যেরকম ইলেকট্রিক্যাল সিগন্যালের থ্রোতে করে, আর রিফা হচ্ছে কম্পিউটারাইজড। সো এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে স্যান্টনিটা একটু অনেক বেশি পরিমাণ ডিটেলে যে কাজ করে এবং অনেক ডেপথে যে কাজ করে, সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে। বাট রিফা এখন ওরকম ভাবে ডেভেলপড হতে পারে নাই, কারণ তারা হচ্ছে যে কম্পিউটারাইজড যে টেকনোলজিটা ইউজ করে, সেটা বেসিক্যালি কম্পিউটার সিগন্যালের থ্রোতে হচ্ছে সিগন্যালগুলো হচ্ছে মেকানিক্যাল ফোর্সে যে তৈরি হচ্ছে। বাট স্যান্টরিতে কম্পিউটার সিগন্যালটাও কাজ করতেছে, পাশাপাশি ইলেকট্রিক্যাল সিগন্যালও কাজ করতেছে, যে কারণে হচ্ছে ফুল যে কন্ট্রোলিংটা, এটা অনেক কন্ট্রোলিং পয়েন্ট অনেক বেশি। দ্যাটস হচ্ছে অনেক ধরনের অনেক ভ্যারাইটির ফ্যাব্রিক বা ভ্যারাইটির ডিজাইন হচ্ছে স্যান্টনিতে তৈরি করা যাচ্ছে, বাট রিফাত ওরকম তৈরি করা যায় না। সেজন্য বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড স্যান্টনির যে মার্কেট শেয়ার সেটা হচ্ছে সবচেয়ে বেশি। তো স্যান্টনির হচ্ছে তিনটা মডেল বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড বের হয়েছে। তার মধ্যে SM8। SM8 মানে বোঝাচ্ছে, SM8 দিয়ে বোঝাচ্ছে 8টা ফিডার। কনভেনশনাল রেটিং মেশিনে ফিডার এতগুলা হয় না, বাট সাইন্টন রেটিং এ হচ্ছে 8টা ফিডার। 8টা ফিডার দিয়ে হচ্ছে ইয়ান, বিভিন্ন বিভিন্ন টাইপের ইয়ান, বিভিন্ন কালারের ইয়ান আমি হচ্ছে ইনপুট দিতে পারি। টপ 2V, টপ 2 আর কি। সো এটা হচ্ছে ওদের একটা সিরিয়াল নাম্বার। তো এটা দিয়ে বেসিক্যালি সিঙ্গেল জার্সি এবং বডি হাগিং গার্মেন্টস এই ধরনের হচ্ছে প্রোডাক্টগুলো তৈরি হয়। আর এটাতে এই এই টপ 2 যেটা এই টপ 2 যেটা, এটাই অনেক বেশি সাস্টেনেবল এবং পপুলার, বিকজ এটা দিয়ে সব ধরনের পারপাসই সলভ হয়, এবং এটাই হচ্ছে ওয়েল নোন। আর বাকি যে SM8 টপ 2S, এটা হচ্ছে মাল্টিকাজের একটা মেশিন। এটা হচ্ছে একটু হাই পারফরমেন্স বা হচ্ছে যে যে জায়গাগুলোতে অনেক বেশি টেক্সচার দরকার হয়, অনেক টেক্সচারিং প্যাটার্ন তৈরি হয়, তখন ওই জায়গাগুলোতে এই মেশিনগুলো ইউজ হয়। বাট কনভেনশনাল যে ফ্যাব্রিক গুলো তৈরি হয়, বা স্পোর্টস ওয়্যার বা আন্ডারওয়্যার বা যে ধরনের অ্যাক্টিভওয়্যার গুলো তৈরি করা হয়, সেগুলোর মধ্যে এত প্যাটার্নের বা এত জ্যাকার্ড টেক্সচারের দরকার পড়ে না। আরেকটা আছে SM8 টপ 2 HP, 3 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে হাই পারফরমেন্স মডেল এবং হাই ভলিউম প্রোডাকশন। এটা হচ্ছে প্রোডাকশনের ভলিউমটা অনেক বেশি হাই, বাট এখানে টেক্সচারের যে ব্যাপারটা বা ডিজাইনের যে ব্যাপারটা, ওইটা ওরকম ভাবে দেওয়া যায় না। এটা একদম রেগুলার প্লেন বা টুইল যে নিটিং যে স্ট্রাকচারটা, ওইটাই হচ্ছে এখানে বেশি তৈরি হয়, বাট এটাও খুব একটা ফিজিবল হয় না। কারণ সব আমাদের হচ্ছে টেকচার ফরম্যাট থাকে এবং ডিজাইন ফরম্যাট, ওভারঅল সবকিছু মিলেই হচ্ছে ফ্যাব্রিক গার্মেন্টস গুলো তৈরি করতে হয়। তো সেই জন্য SM8 টপ 2 যেটা প্রথমে দেখানো হচ্ছে, এটাই ওয়েল নোন এবং হচ্ছে সাস্টেনেবল। আর রিফার মধ্যে 3টা মডেল আছে। রিফা S8, এটা তারা শুরুতে বের করেছিল। তারপর রিফা RS8M, এটাও মাল্টিকেস, যেটা বললাম মাল্টিকেসের যে ইস্যুগুলো। আর হচ্ছে রিফা RXM, এটা হচ্ছে অ্যাডভান্স মডেল কম্পিউটার কন্ট্রোল। এটাই বেসিক্যালি চায়নাতে অনেক বেশি চলতেছে। তারপর এবার হচ্ছে মার্কেট শেয়ার। বাংলাদেশে হচ্ছে মার্কেট শেয়ার হচ্ছে স্যান্টনির, পুরোটাই স্যান্টনির। রিফা তেমন একটা মেশিনও নাই, এখনো পর্যন্ত আসে নাই। আর যে যে ফ্যাক্টরিগুলোতে আছে, তার মধ্যে 3টা ফ্যাক্টরি হচ্ছে সবচেয়ে বড়। বাকিগুলোর মধ্যে 4টা 5টা করে মেশিন এনে তারা ট্রায়াল বেসিসে চালাচ্ছে, বাট তারা বাল্কে যাচ্ছে না। সো এখানে দেখা যাচ্ছে মেজরিটি সিস্টেম হচ্ছে জিএমএস গ্রুপ। সো জিএমএস গ্রুপ না, এটা জিএমএস ফ্যাব্রিক, এটা লিখতে ভুল হয়েছে। জিএমএস ফ্যাব্রিক, সেখানে প্রায় 250 থেকে আরো বেশি হবে, বাট আমার জানা মতো 250 মেশিনই ছিল, বাট এখন হয়তো আরো বাড়তে পারে, সেই ইনফরমেশনটা আমার কাছে নাই। 250 মতো মেশিন আছে। তারপর রুমি গ্রুপ, ফখরুদ্দিন টেক্সটাইলস, যেটা সিমলেস যাত্রা শুরু করে 2017 সাল থেকে বা 2016 সাল থেকে, সেখানে 110টার মতো সিমলেস সিটিং মেশিন আছে। এবং মন্ডল গ্রুপ, তারা হচ্ছে 2022 থেকে
22 বা 21 থেকে তারা হচ্ছে তাদের সিমলেস নিটিং এর জার্নি শুরু করে। ওখানে গ্রোথটা বেশ ভালো। ওরা 30টা মেশিন দিয়ে যাত্রা শুরু করেছিল, এখন তাদের এখানে মেশিন আছে 105টা। তো আলটিমেটলি এই ছিল বাংলাদেশের আপডেট। আর এখন আমরা চলে যাই হচ্ছে সিমলেস নিটিং এর ইন্ট্রোডাকশন। যেহেতু সিমলেস নিটিং এর মধ্যে স্যান্টনির মার্কেট শেয়ারটা সবচেয়ে বেশি, এবং স্যান্টনির মধ্যে SM8 টপ টু ভি এবং ওই মডেলটাই সবচেয়ে বেশি ওয়ার্ল্ড চলতেছে, সো আমরা ওটা নিয়ে আলোচনা করি। এবং রিফাও কাইন্ড অফ অনেকটা এরকমই, জাস্ট কয়েকটা জায়গার মধ্যে একটু পার্থক্য। সো আমরা যেহেতু স্যান্টনিটা যেহেতু অনেক বেশি অ্যাডভান্স এবং সাস্টেনেবল, সো আমরা এটা নিয়ে আলোচনা করি। এটা নিয়ে আলোচনা করা আমাদের জন্য ফ্রুটফুল হবে। সো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাকশনের মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে কি ধরনের প্রোডাক্ট আমরা বেসিক্যালি তৈরি করি। আমরা এই মেশিনটা কেন নিই? বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য। সো আমাদের এন্ড গোলটা হচ্ছে, মানে আমাদের মেইন ডেস্টিনেশনটা হচ্ছে প্রোডাক্ট তৈরি করা। সো কি ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিমলেস ওয়্যার। তো সিমলেস ওয়্যার বলতে আমি তখন যেটা বলেছিলাম, বডি সিম থাকবে না বা সাইড সিম থাকবে না। তো বেসিক্যালি এখানে যে ধরনের ফ্যাব্রিক থাকে বা যে ধরনের ইয়ান ইউজ করা হয়, যদি সাইড সিপ দেওয়া হয় তাহলে হচ্ছে এগুলো হচ্ছে এখান থেকে ছুটে যেতে পারে, স্ন্যাক করতে পারে, বা হচ্ছে একটা এই পাশের ডিজাইনের সাথে ওই পাশের ডিজাইনটা ম্যাচ করবে না। যেহেতু এটা নিট এবং হচ্ছে জিএসএমটা মোটামুটি 180-200-র মতো, সো মোটামুটি পাতলা ফ্যাব্রিক। এবং এগুলো যেহেতু একদম বডি টাচ, সো ডাইমেনশনাল স্ট্যাবিলিটি যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে প্রবলেম হবে। আর সাইড সিম যদি থাকে তাহলে যারা স্কিন টাচ ফ্যাব্রিক ইউজ করে বা স্কিন টাচ গার্মেন্টস ইউজ করে তাদের হচ্ছে বডিতে হচ্ছে বিভিন্ন ধরনের আনকমফোর্টেবল কিছু প্রবলেম তৈরি করতে পারে। বা রা- রা- এখানে হচ্ছে যেটা হতে পারে, যেটা ফিকশনটা বেড়ে যেতে পারে যেই জায়গাগুলোতে সাইট সিন হবে। কারণ তারা যেহেতু স্পোর্টসে বেশি ব্যবহার হয়, সো এটা একটা ফ্যাক্ট। সো বেসিক্যালি হচ্ছে সিমলেস ওয়্যার, আন্ডারওয়্যার, তারপর স্পোর্টস ওয়্যার যেটা বলেছি, সুইমিং ওয়্যার, আউটার ওয়্যার, তারপর স্যানিটারি যে গার্মেন্টস গুলো এগুলোর মধ্যে ইউজ হয়। তারপর সিমলেস লেগিংস, এটা অনেক বেশি ইউজ হয়, এটা জিমের যে ইয়েগুলো। তারপর স্পোর্টস ব্রা, তারপর হচ্ছে জিম টপস অ্যান্ড টি শার্ট, জিমের যে টপস অ্যান্ড টি শার্ট গুলো থাকে এবং স্কিন টাচ হতে পারে, স্কিন টাচ নাও হতে পারে। তো এগুলো হচ্ছে অনেক বেশি ব্রিথেবল এবং হচ্ছে সোয়েটিং গুলাকে হচ্ছে শোষণ করে নেয়। আহ, তারপর হচ্ছে কম্প্রেশন শার্ট। কম্প্রেশন শার্টটা আমি বলেছি যে বডি শেপ অনুযায়ী যেটা করে, সো বডি শেপ অনুযায়ী সেটা কম্প্রেশন করে বা হচ্ছে এক্সপান্ড করে। সো এই ধরনের শার্ট তৈরি করা হয়। এবং ইয়োগা ওয়্যার, মানে আলটিমেটলি এই ধরনের এই প্রোডাক্ট গুলোর জন্যই হচ্ছে সিমলেস স্টিচিংটা ইউজ করা হয়। সো আমরা এই জিনিসগুলো অন্য কোনো মেশিনে ইউজ করতে পারি না। নর্মাল কনভেনশনাল নেটিং মেশিনে আমরা এটা পারি না, কারণ বিভিন্ন পোর্শন আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারবো না। আর হচ্ছে এখানে যে বডি সিমটা আমরা করছি না, সিমলেস কনভেনশনাল রেটিং এ হলে আমাদেরকে সাইড সিম করা লাগতো। এবং সাইড সিম করে দেখা যাচ্ছে যে যখন অনেক বেশি টেনশন ফিল হতো সেই গার্মেন্টসের মধ্যে, তখন সাইড থেকে এটা হচ্ছে ছেড়ে দিত। তো সেই জন্য হচ্ছে এগুলো একদম ফুলি টিউবওয়েল হওয়াটা অনেক বেশি দরকার। আর আরেকটা মেশিন আছে যেটা হচ্ছে যে টেক্সচারের যে ব্যাপারটা, এখানে বিভিন্ন ধরনের টেক্সচার দেওয়া যায়, বিভিন্ন ধরনের ডিজাইন একই সাথে দেওয়া যায়। তো এখন কোশ্চেন হতে পারে যে সিমলেস এর যে ইয়ে থাকে জ্যাকার্ড মেশিন, যেটা সোয়েটার জ্যাকার্ড মেশিন, ওগুলোর মধ্যে আমরা তো চাইলে হচ্ছে এগুলো করতে পারি, মানে করার কথা, যে ওখানে তো বিভিন্ন ধরনের টেক্সচার আমরা দিতে পারি উপরে নিচে মাঝখানে। সো ওই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, ওগুলো হচ্ছে গেজ গুলো অনেক মোটা থাকে এবং ওই মেশিনগুলোর প্রোডাকশনটা হচ্ছে একটু স্লো। আর ওখানে আসলে এরকম ভাবে যে সাইড সিমের যে কন্ট্রোলিংটা ওটা ওভাবে করা যায় না। সো ওখানে বেশ কিছু লিমিটেশন থাকে যেগুলো, যে কারণে হচ্ছে ওই ধরনের ফ্যাব্রিক গুলাতে এটা করা যায় না। যেখানে আমি টিউব ফর্মে আমি ইজিলি এখানে আমি হচ্ছে ডাইমেনশনটা বা ডায়ামিটারটা সিলেক্ট করতে পারছি, বাট ওখানে ওই কিছু লিমিটেশন আছে যেগুলো গুলোতে করা যায় না। ওটা জাস্ট শুধুমাত্র মোটা গেজের জন্য এবং সোয়েটারের জন্য ইউজ হয়। এবং ওখানে সুতা থাকবে মোটা এবং গেজ থাকবে মোটা এবং লুপ গুলো থাকবে হচ্ছে ওরকম। সো ওই জন্য হচ্ছে ওই মেশিন গুলাতে এগুলা ইউজ করা হয় না বা করা যায় না। এখন হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে যে কোন ধরনের আছে, যেহেতু আমি যে এন্ড প্রোডাক্ট গুলা আমি বলেছি, সো আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি আসলে এখানে কোন ধরনের ইয়ার্ন ইউজ করা হয়। তো নর্মালি এখানে পলিস্টার ফিলামেন্ট ইয়ার্ন ইউজ করা হয়, নাইলন করা হয়, ইলাস্টিক ইয়ার্ন এবং ব্লেন্ডেড ইয়ার্ন, যেখানে হচ্ছে কটনও থাকতে পারে, স্পান্ডেক্স থাকতে পারে, নাইলন থাকতে পারে। তো এখন কথা হচ্ছে যে এখানে সব বেশিরভাগ এই মেশিনগুলো তে হচ্ছে পলিস্টার বা হচ্ছে ম্যানমেড ফাইবার ইউজ করা হয়। তো এটার পিছনে কারণ হচ্ছে, যেহেতু আমরা ছবি বা ভিডিওতে দেখেছি মেশিনগুলো অনেক বেশি কমপ্লেক্স এবং অনেক বেশি সফিস্টিকেটেড। সো যদি আমরা কটন ইউজ করি
কটন ইউজ করলে শুধুমাত্র কম টিয়ার ইউজ করা যায়। এটা খুব বেশি ইউজ করা হয় না, অল্প পরিমাণে ইউজ করা হয়। যদি আমরা কটন ইউজ করি, তো কটন থেকে আমাদের হেয়ারিনেস তৈরি হতে পারে, এবং ওইগুলো হচ্ছে যেহেতু এখানে অনেক ইলেকট্রিক্যাল পার্ট আছে এবং মেকানিক্যাল পার্ট আছে, তো ওই জায়গাগুলোতে ডাস্ট জমে এটা আসলে মেশিনের অনেক বেশি ক্ষতি করবে। তো সেই জন্য এই প্রোডাক্টগুলোই তৈরি করা হয়, এবং এই ম্যানমেড ফাইবার এর যে ইয়ার্নগুলো সেগুলোতেই হচ্ছে এই মেশিনটা চালানো হয়। সো এইগুলো হচ্ছে আমার কি কি প্রোডাক্ট আমি তৈরি করি এবং কি ধরনের ইয়ার্ন দিয়ে আমি তৈরি করি। সো এখানে আমি লিখে দিয়েছি অলরেডি যে পলিস্টার ফিলামেন্ট কি পারপাস ইউজ করা হয়, ডিউরেবল, স্মুথ বা স্পোর্টস ওয়্যার ইউজ করা হয়, নাইলন ইউজ করা হয়, লাইট ওয়েট বা স্ট্রং, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, যে কমন ইউজ ফর ইনার ওয়্যার অ্যান্ড হুঁশিয়ারি। হুঁশিয়ারি তো আমরা জানি, স্কিন টাচ এক ধরনের লেগিংস। আর ইলাস্টিক বা ল্যাকড়া, স্পান্ডেক্স, সেটা হচ্ছে সব ধরনের ফ্যাব্রিকে ইউজ করা হয়, যেহেতু এটা বডি টাচ এবং হচ্ছে কমফোর্টেবল হওয়া লাগে। সো এখানে ডেফিনেটলি স্প্যান্ডেক্স লাগবেই। আর ব্লেন্ডেড ইয়ার্ন ইউজ করা হয় যখন, যেহেতু এখানে হচ্ছে যেহেতু পলিস্টার বা ম্যানমেড, সো ডিসপার্স ডাইটাই বেশি করা হয়। তো বিভিন্ন ধরনের এফেক্ট দেওয়ার জন্য এখানে ব্লেন্ডেড ইয়ার্ন ইউজ করা হয়। যে পলিস্টার একরকম কালার দেখাবে বা বিভিন্ন ধরনের টেক্সচার দেখাবে, বা নাইলন একরকম টেক্সচার দেখাবে। নাইলনে তো যদিও হচ্ছে ডিসপার্স করা হয় না, বাট পলিস্টারের জন্য বেসিক্যালি এই টেক্সচার গুলো দেওয়া হয়। আর এখানে এটা গেল হচ্ছে আমার কি গেল, আহ, আহ, আমার এন্ড প্রোডাক্ট গুলো গেল, এবং হচ্ছে আমি কি ধরনের ইয়ার্ন ইউজ করবো সেটা গেল। এখন আমরা চলে আসি মেশিনের কনফিগারেশন। যাতে কিন্তু আমরা জানলাম যে মেশিন দিয়ে কি করে, কি ধরনের প্রোডাক্ট তৈরি করে এবং কি ধরনের ইয়ার্ন তৈরি করে, এবং এই মেশিনগুলো কনভেনশনাল নেটিং থেকে কোন কোন দিক থেকে একটু আলাদা, বা কোন কোন অ্যাডভান্স ফিচার গুলো আছে। সো এবার আমরা দেখবো মেশিনের অ্যাকচুয়াল কনফিগারেশনটা। সো এই নর্মালি এই মেশিনগুলোর ডায়ামিটার ওয়াইজ হচ্ছে সিলেক্ট করা হয়। তো দেখা যাচ্ছে যে অ্যাভেলেবল ডায়ামিটার হচ্ছে 11 ইঞ্চি থেকে 24 ইঞ্চি পর্যন্ত। তো 11 ইঞ্চি যেগুলো, এগুলো হচ্ছে একদম ছোট ডায়ামিটারের। সো এটা হচ্ছে বাচ্চাদের বা হচ্ছে স্লিপ তৈরি করার জন্য ইউজ হয়, 11, 12, 13। আর এখানে যেটা দেখা যাচ্ছে 16 এবং 15, এগুলো হচ্ছে বডি সাইজের জন্য। আর সামনে যেগুলো আছে এগুলো 17, 18, 19, এগুলো হচ্ছে লেগিংস এর জন্য, বা অনেক বেশি উম, আহ, যারা এক্সট্রা লার্জ পরে তাদের জন্য। তো বেসিক্যালি একজন মাঝারি বা মিডিয়াম সাইজের একজন মানুষের জন্য 15 এবং 16 যে ডায়ামিটারটা, এই বডি সাইজটাই হচ্ছে সিলেক্ট করা হয়। তো এখন কথা হচ্ছে যে যদি একটা প্রজেক্ট তৈরি করা হয়, তো সেক্ষেত্রে কয়টা মেশিন লাগবে। তো যদি একটা প্রজেক্ট তৈরি করা হয়, মেশিন এটা ডিপেন্ড করে আহ, কি পরিমাণ ক্যাপাসিটি তৈরি করা হবে। বাট যেহেতু আমি হচ্ছে এখানে একটা ফুল গার্মেন্টস আমি তৈরি করতে চাচ্ছি, সো আমাকে একটা মেশিন দিয়ে যদি আমি বডি তৈরি করি, সো এই মেশিনের ডায়ামিটার দিয়ে তো আমি স্লিপ তৈরি করতে পারবো, কারণ স্লিপের ডায়ামিটারটা একটু কম। তো সেক্ষেত্রে হচ্ছে ছোট ডায়ামিটার যেটা, সেগুলো ইউজ করা হয়। বা হচ্ছে লেগিংস এর জন্য একরকম ইউজ করা হয়। তো এই ধরনের যে ব্যাপারগুলো, সেটা হচ্ছে যে কম্বিনেশনের একটা ডায়ামিটারের কিছু সেগমেন্ট রাখতে হবে সাইজ অনুযায়ী, কারণ আমি তো অর্ডার তো আসলে এক সাইজের পাবো না, বিভিন্ন সাইজের পাবো। সো আমার দেখা যাচ্ছে যে যদি কোনো একটা প্রজেক্ট করা হয়, তাহলে 12 থেকে শুরু করে 18, 19 পর্যন্ত সবগুলা ডায়ামিটার মেশিন থাকা লাগবে। সো এটা এরকম না যে একটা 15টার একটা মেশিন হলেই হবে বা 16টা একটা মেশিন হবে। মোটামুটি ফুল কমপ্লিট গার্মেন্টস বা বিভিন্ন ধরনের অর্ডার নেওয়ার জন্য সব ধরনের হচ্ছে ডায়ামিটার থাকা লাগবে, কারণ একটা মেশিন দিয়ে ফিক্সড একটা ডায়ামিটারই তৈরি করা যায়। হ্যাঁ, কিছুটা অ্যালাউন্স থাকবে, কারণ টেনশনের কিছু ইম্প্যাক্ট আছে এখানে। টেনশনের কিছু ইম্প্যাক্ট আছে বা স্প্যান্ডেক্সের কিছু ইম্প্যাক্ট আছে। তো সেই অনুযায়ী হচ্ছে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হচ্ছে ডায়ামিটারটা কম বেশি করা যায় হিট সেটিং এর থ্রুতে, বা হচ্ছে এটা এমনি এমনি করা যায় টেনশন কন্ট্রোলিং এর মাধ্যমে। তো মোটামুটি হচ্ছে যেটা দেখলাম যে ডায়ামিটার গুলো হচ্ছে 11 থেকে 24 পর্যন্ত হয়, এবং এখানে অনেকগুলো ডায়ামিটার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আহ, ইয়ে অনুযায়ী, বডির সাইজ অনুযায়ী, স্লিভের সাইজ অনুযায়ী এই ডায়ামিটার গুলো থাকা লাগে। আর এক একটা ডায়ামিটার এক এক ধরনের সাইজ তৈরি করে। তারপর হচ্ছে মেশিন গেজ নিডল ডেন্সিটি। তো এখানে দেখা যাচ্ছে 16 থেকে 40 পর্যন্ত হয়ে থাকে। তো 16 থেকে 40 পর্যন্ত হয়ে থাকে, এবং নর্মালি বাংলাদেশে 28 গেজের যে নিডল ডেন্সিটিটা, ওইটাই অনেক বেশি পরিমাণ ইউজ করা হয়, কারণ 28 গেজটাই হচ্ছে আমাদের জন্য স্ট্যান্ডার্ড। মানে বাংলাদেশের মানুষের, মানে বাংলাদেশে ইউজ করা হয়, এবং এইগুলো মানে ওয়ার্ল্ড ওয়াইড, মানে 28 গেজটা অনেক বেশি পপুলার। আর বাকি যেগুলো থাকে এগুলো হচ্ছে অ্যাডভান্স কোনো কাজ করার জন্য, বা হচ্ছে নর্মাল থেকে বের হয়ে যদি আদার্স কোনো কিছু
করা হয় তাহলে ওই ধরনের ইউজ করা হয়, বাট 28টা দিয়ে মোটামুটি সব পারপাসই সলভ করা যায়। আর নিডল গেজটা এটা দিয়ে জাস্ট বোঝানো যাচ্ছে নিডলের থিকনেসটা। সো নিডলের থিকনেসটা বেসিক্যালি হচ্ছে ওয়েলসের যে আম, ইয়েটা থাকবে বা সুতার যে কাউন্ট বা ইয়ানের যে কাউন্ট এবং ইয়ানের কাউন্টের উপর বেস করে হচ্ছে নিডলের থিকনেসটা, এবং সেটার সাথে নিডলের যে ডেন্সিটিটা সবকিছু কম্বিনেশনই হচ্ছে একটা মেশিন ফিক্স করা হয়। সো বেসিক্যালি নিডল গেজটা হচ্ছে একটা ফিক্স থাকে যে আমি কোন আহ, কত গেজে মানে নিডল ইউজ করছি বা কত, যদি আমি অনেকগুলো নিডল একসাথে রাখি তাহলে 1 ইঞ্চিতে কতগুলো নিডল রাখতে পারি। সো এটা হচ্ছে নিডল গেজ। দ্যাট মিনস এটা দিয়ে বোঝানো যাচ্ছে যে ইনডাইরেক্ট সিস্টেম নিডলের থিকনেসটা, যে নিডলের গেজ যত বেশি তার থিকনেসটা তত কম। আর হচ্ছে নাম্বার অফ ফিডার, বেসিক্যালি যেটা দিয়ে হচ্ছে ইয়ার্নটা হচ্ছে নিডলে পৌঁছায়, যেই ফিডারের থ্রোতে, সেই ফিডারের সংখ্যা হচ্ছে 8টা। সো 8টা ফিডারের মধ্যে আবার 8টা করে ফিঙ্গার থাকে, এক একটা ফিঙ্গার এক একটা ইয়ার্ন হচ্ছে সিলিন্ডারে হচ্ছে ইয়ে করে সাপ্লাই দেয়। তো এই 8টা ফিডার বেসিক্যালি হচ্ছে 8টা ফিডার থাকাতে বোঝাই যাচ্ছে যে এই মেশিনের স্পিড অনেক বেশি। তো 8টা ফিডার থাকার কারণে মানে এট এ টাইম হচ্ছে আমার এখানে 8টা থেকে 16টার মতো, কারণ যেহেতু একটা ফিঙ্গারে 2টা করে 8টা করে ফিঙ্গার আছে, সো একটা ফিডারের মধ্যে আমি চাইলে 2টা বা 3টা ইয়ানও দিতে পারি। সো মোটামুটি হচ্ছে আমার এট এ টাইম একটা সার্কুলেশনে দেখা যাচ্ছে যে আহ, 8টা থেকে 16টার মতো, 16টা বা আরো বেশি হচ্ছে ওয়েলস তৈরি, কি বলে কি কোর্স তৈরি হয়। মানে হচ্ছে একটা সার্কুলেশন হয়, বাট কনভেনশনাল নেটিংয়ে তো অত বেশি হয় না, একটা দুইটা বা এরকম। আমার মানে আপডেটেড গুলো সম্পর্কে জানা নাই, বাট একটা দুইটা এরকম হতে পারে। বাট এখানে একই সাথে 8টা থেকে 20টার মতো হচ্ছে কোর্স তৈরি হচ্ছে একটা সার্কুলেশনে, এবং সেটা প্রত্যেকটা হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সচার বা ডিজাইন অনুযায়ী করা যাচ্ছে। সো এটা হচ্ছে ফিডারের কাজ। আর এই মেশিনগুলোতে ডায়া অনুযায়ী স্পিডটা ডিপেন্ড করে, যেহেতু বিজনেস পারপাসে যদি চিন্তা করা হয় তাহলে যে এই যে যে ইনফরমেশন গুলো, ডায়ামিটার কত না হবে, গেজ কত থাকবে, ফিডার কতগুলো, ফিডার 8টাই থাকে নর্মালি সবগুলা, 11 থেকে যতগুলো 24 পর্যন্ত যে ডায়ামিটার আছে সবগুলোর মধ্যে 8টা ফিডারই থাকে, এবং এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। সো এই জিনিসগুলো হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট। আর স্পিডটা, তো স্পিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 11 থেকে 22 পর্যন্ত স্পিডটা আমি হচ্ছে দেখাইছি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। তো এখানে দেখা যাচ্ছে যে 11তে মানে এই স্পিড ফ্যাক্টর যেটা, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মোটরের স্পিড, আমরা এত স্পিডে মোটর চালাতে পারি, কিন্তু প্রোডাকশনের জন্য আমাকে অত স্পিডে চালানো যাবে না, কারণ বিভিন্ন ডিজাইন আছে বা হচ্ছে বিভিন্ন স্ট্রাকচারের কারণে স্পিডের ভেরিয়েশনটা হয়ে থাকে, যেখানে দেখা যাচ্ছে যে টেক্সচারটা বেশি বা সফিস্টিকেটেড স্ট্রাকচার, সেখানে হচ্ছে স্পিডটা কম থাকে। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাভারেজ যে স্পিডটা সেটা হচ্ছে 110 থেকে 130-এর মধ্যে হয়ে থাকে। আর বড়টার স্পিড গুলো একটু কম থাকে, কারণ বড়টার মধ্যে সিলিন্ডারের ওয়েটটা একটু বেশি, এবং যে কারণে স্পিডটা আলটিমেটলি একটু কমে যায়। এই হচ্ছে মেশিনের আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে যে বিজনেস পারপাসে যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, যে ডায়ামিটার, মেশিন গেজ, নিডল গেজ, এবং মেশিনের যে নাম্বার অফ ফিডার, মানে কতগুলো পয়েন্ট থেকে আমি হচ্ছে ইয়ানটাকে ফিড দিতে পারি, আর স্পিডটা আমরা দেখলাম। এখন এইটা হচ্ছে মেশিনের একটা সাইড ভিউ, যেই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি নিটিং অ্যাকশনটা হয়ে থাকে। সো এইটা যদি আমি একটু বড় করি, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? স্ক্রিনে কি দেখা যাচ্ছে ছবিটা? জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এইখানে দেখা যাচ্ছে যে একটা কম্পিউটার, তো ফিডার বেসিক্যালি হচ্ছে এই যে আমার মাউসের এটা যেখানে যাচ্ছে এগুলো ফিডার, এক একটা, এখানে 8টা ফিডার আছে। এটা একটা ফিডার, এটা একটা ফিডার, এটা একটা ফিডার, এরকম 8টা ফিডার আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে নিচের যে পোর্শনটা, এটা হচ্ছে এখানে, এবং সিলিন্ডারের মধ্যে নিডেল থাকে। আর নিডেলের নিচে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে সিলেক্টর জ্যাক, সেটাতে আমি একটু পরে যাব। তো এখানে নিডল থাকে, এবং হচ্ছে এই নিডেল বেডের থাকে সিঙ্কার বেড, সিঙ্কার কাপ, তো এখানে সিঙ্কার নিডল দুইটাই থাকে। তো এখন কোশ্চেন আসতে পারে এর মধ্যে দেখা যাচ্ছে এইটা কি হবে। তো এইটা হচ্ছে- এইটা basically একটা কাজ, সেটা প্রথমত এটা যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াল আছে, এবং এখানে সর মতো একটা জিনিস আছে। এটা আমি সামনে একটা ম্যাটেরিয়াল, আমি এক একটা পার্ট যখন ব্রিফ করবো তখন হচ্ছে দেখতে পাবো। এখন আমি একটু শর্টলি একটা
ব্রিফ করে নেই, তাহলে বোঝা যাবে। আমি দেখতে পাচ্ছি ইয়ানটা উপর থেকে আসতেছে, এবং এই ফিডারটা হচ্ছে যাচ্ছে সিলিন্ডারের মধ্যে ইয়ানটা চলে যাচ্ছে, নেটিং অ্যাকশন। তারপরে যে আমি ডাকনাটা দেখতে পাচ্ছি বা বা ডায়ালটা, এটার কাজ কি? সো ডায়ালের মধ্যে যেটা আছে, ডায়াল জ্যাক থাকে এবং এখানে থাকে। তো বেসিক্যালি যেহেতু এখানে সটা থাকে, বেসিক্যালি যেহেতু আমার গার্মেন্টস গুলো হচ্ছে মানে টিউব গুলো একটা হয়ে যাওয়ার পর আবার আরেকটা হয় ফেলে দিই। তো আমি যে তখন শুরুতে একটা ভিডিও দেখাচ্ছিলাম, সেখানে দেখা যাচ্ছিল যে একটা টিউব সাইড থেকে পড়ে যাচ্ছে, মানে বের হয়ে যাচ্ছে, আউটপুট হচ্ছে। তো ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। তো যখন আউটপুট হয় তখন এই সুতাগুলোকে কেটে দেয় সটা, এবং স থাকে এবং উপরে হচ্ছে একটা নাইফ থাকে। তো এবং নাইফ দুইটার ফ্রিকশনের অ্যাকশনের কারণে হচ্ছে সুতাটা আহ, কেটে যায়। এখন এই ডায়াল জ্যাকের কাজ কি? ডায়াল জ্যাকের কাজ হচ্ছে, যেহেতু একটা এখানে একটা যদি আমি একটা টি শার্টের যদি আমি হচ্ছে একটা বডি তৈরি করি, তাহলে নিচে দিয়ে আমি দেখবো হচ্ছে একটা রিবের মতো পোর্শন আছে, হ্যামের পোর্শন, হ্যাম। এটাকে হচ্ছে ভাঁজ করে জাস্ট হচ্ছে এটাকে কি বলে, এটা হচ্ছে ওভারলকের মতো হচ্ছে একটা সিম করে দেওয়া হয়। সো ওই জিনিসটাই মেশিনে হয়। এখানে আবার আলাদাভাবে করতে হয় না। কারণ নর্মালি যদি আমি টি শার্ট তৈরি করি কনভেনশনাল এডিটিং থেকে, ওখানে ওই হ্যামগুলো হচ্ছে সুইং করে ওভারলক মেশিনের থ্রোতে হচ্ছে হ্যামগুলো করা হয়, বা ওভারলক বা সার্জিং ওভারলকের থ্রোতে হচ্ছে এগুলো করা হয়। কিন্তু এখানে যেহেতু এই কাজটাই নিটিং মেশিনে করে দিচ্ছে, এটা হচ্ছে এখানকার এটা আলাদা একটা ফিচার। সো এখানে ডায়াল জ্যাক এবং হচ্ছে সিঙ্কার এবং নিডেল, এই দুইটা তিনটার কম্বিনেশনে ওই হ্যামটা তৈরি হচ্ছে, এবং হ্যামের ওয়েল্টিংটা যেটা সেটা ওভারলক মেশিন বা সার্জিং ওভারলক দিয়ে করা হয়, ওয়েল্টিংটাও হয়ে যাচ্ছে এই জালগুলো। এবং হওয়ার পর সেখান থেকে হচ্ছে এই দিয়ে ওখানে যে সুতাগুলো বেশি হয়ে যায় সেটা হচ্ছে কেটে দেওয়া হয়, এবং তারপর হচ্ছে রেগুলারলি ফুল বডিটা হওয়া শুরু করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে লম্বা লম্বা দেখা যায়, এটাকে বলে টেপা। সো যখন এখানে যেহেতু আমি অনেকগুলো সুতার ফিট দিতে পারতেছি একসাথে, তো সেক্ষেত্রে হচ্ছে কোনো কোনো সময় কোনো কোনো ডিজাইনে কোনো কোনো ফিঙ্গার নাও লাগতে পারে। লাইক হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, এই যে ফিঙ্গার গুলো দেখা যাচ্ছে আমার মাউসের যে পোর্শনটা দিই, এই ফিঙ্গার গুলো যে দেখা যাচ্ছে, ফিঙ্গার গুলো ডাউন হয়। এই ফিঙ্গার গুলো এই দেখা যায় এখানে একটা ফিঙ্গার ডাউন হয়ে আছে। সো ডাউন হওয়া মানে হচ্ছে এটা ফিট দিচ্ছে। সো অনেক সময় এই ফিঙ্গারটা ডাউন হবে না, এটা উঠে পড়বে। তখন এটার যে এটার ইয়ানটা তখন ফিট হবে না। তো ওই ইয়ানটাকে ধরে রাখার জন্য ট্যাপারটা ইউজ করা হয়। এই যে দেখা যাচ্ছে এই ট্যাপার হচ্ছে ধরে রাখতেছে। তা না হলে এটা সিলিন্ডার মধ্যে চলে গিয়ে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো এই ট্যাপারটা যদি প্রপারলি কাজ না করে, তাহলে এই সুতাটা হচ্ছে ইয়ার্নটা হচ্ছে নিডেলের হুকের মধ্যে বেঁচে যায়, এবং এখানে অনেকগুলো নিডেল ভেঙে যাওয়ার মতো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সো এই ট্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই ডায়ালের মধ্যে যেটা থাকতেছে, ট্যাপার থাকতেছে, ডায়াল থাকতেছে, ডায়াল জ্যাক থাকতেছে, এবং হচ্ছে থাকতেছে, এবং এখানে আরেকটা নাইফও থাকতেছে। তো এই ইকুইপমেন্ট গুলো নিয়ে হচ্ছে নিচে আলোচনা করা হয়েছে। তো আলটিমেটলি এখানে যেটা আহ, আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইয়ারটা যখন আসে ফিডারের থ্রোতে, এক একটা ফিঙ্গারের থ্রোতে যায়, যখন ফিঙ্গারটা ডাউন হয় সেই ফিঙ্গার থেকে ইয়ারটা গিয়ে নিটিং অ্যাকশনটা শুরু হয়। এবং নিটিং অ্যাকশনের শুরুতে যখন হ্যামটা তৈরি হয়, ওই হ্যামের এখানে ডায়ালটাও কাজ করে। এবং ডায়ালটা যখন কাজ শেষ হয়ে যায়, তখন হচ্ছে ডায়ালটা দিয়ে যখন হ্যামটা তৈরি হয়ে যায় এবং ওয়েল্ডিংটা যখন তৈরি হয়ে যায়, তখন হচ্ছে ওই সুতাটা ট্যাপার ধরে ফেলে। বা যখন বডি কোনো সুতার বা কোনো ইয়ারের সাপ্লাই দরকার নাই, তখন এই ইয়ারটাকে ট্যাপারটা ধরে ফেলে। আবার যখন দরকার হয় তখন এই ট্যাপারটা ছেড়ে দেয়। তো এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনের থ্রুতেই হচ্ছে ফ্যাব্রিকটা তৈরি হচ্ছে, বা সাইড সিম ব্যতীত টিউবটা তৈরি হচ্ছে। সো আলটিমেটলি এটা ছিল এখানকার একটা আহ, এটা হচ্ছে মূল আছে ওয়ার্কিং প্রিন্সিপাল এখানকার। তো এখন আমরা হচ্ছে এখানে কি কার কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। একটা হ্যাঁ, বডি হ্যাঁ। পার্টস জি। যখন তৈরি করা হয় তখন ওই একটা বডি পার্টস এর ভিতরে কি ডায়া ভেরিয়েশন করা যায়? হ্যাঁ, ডাইভেরিয়েশন করা যায়, কারণ এটা এখানে আমি কিভাবে তখনই করা হয়? বলেছিলাম যেটা এটা হচ্ছে শেপ অনুযায়ী হচ্ছে ডায়া ভেরিয়েশন করা যায়। এটা বেসিক্যালি দুইটা জিনিসের উপর কাজ করে, এটা হচ্ছে টেনশন কন্ট্রোলিং এর থ্রোতে, এবং হচ্ছে স্টিচ লেন্থটাকে কম বেশি করার মাধ্যমে। তো টেনশনটা যেহেতু আমরা নর্মালি হচ্ছে নিটিং মেশিনে দেখতেছি হচ্ছে একটা কনভেনশনাল টেনশনার ইউজ করা হয়, এবং এটা হচ্ছে টেনশনারটা ফিক্স করে দেওয়া হয়, এটা চেঞ্জ করা যায় না কাজের মধ্যে। যদি আমি নতুন কোনো ডিজাইন তখন আবার টেনশন চেঞ্জ করতে হয়। বাট এখানে যে টেনশনার গুলো আছে সেটা আমি সামনে দেখাবো। ওই টেনশনার গুলো হচ্ছে আমার বডি পোর্শন অনুযায়ী টেনশন চেঞ্জিং এর থ্রোতে, এবং এখানে যে ক্যাম্পটা আছে ক্যাম্পটা হচ্ছে অটোমেটিকলি চেঞ্জ হয়।
স্টেপার মোটরের মাধ্যমে ওই ক্যামের যে স্টিচ লেন্থ, ওই স্টিচ লেন্থটার মাধ্যমে ওইটাকে ফিক্স করা হয় এবং এটাকে চেঞ্জ করা হয় এবং টেনশনটা চেঞ্জ করা হয়। এই দুইটার কম্বিনেশনে আমি টেনশনটা বা হচ্ছে ডায়ামিটারটা বাড়াতে পারি, বা টেনশনটা কমায় ডায়ামিটারটা কমাইতে পারি। সো আলটিমেটলি লুপ লেন্থ এবং হচ্ছে ওই যে টেনশনার গুলো, অটোমেটিক টেনশনার, ওগুলোর বিভিন্ন টেনশনার সুতা সাপ্লাইয়ের মাধ্যমে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডায়ামিটার তৈরি করতে পারি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডিজাইনও তৈরি করতে পারি বিভিন্ন ধরনের ডিটেল আপ ডাউনের মাধ্যমে। এটা এক্ষেত্রে আমি তো একটু হচ্ছে সামনে তাহলে আসবো। একটা বডিতেই জিএসএম এক এক সময় এক এক জায়গায় এক এক রকম হবে। জিএসএমটা ভেরিয়েশন হয়ে যাবে না এক বডির ভিতরে? জিএসএম জিএসএম যে জিনিসটা, এটা হচ্ছে কিছুটা ভেরিয়েশন করে। বাট বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি হচ্ছে ওয়েলস এর সংখ্যা চেঞ্জ করতেছি না, কোর্সের সংখ্যা চেঞ্জ করতেছি না, তো সেহেতু জিএসএমটা খুব বেশি একটা ভেরিয়েশন করবে না। কারণ জিএসএমটা তখনই ভেরিয়েশন করতো যদি আমার ওয়েলস এর সংখ্যা বেড়ে যেত। কারণ ওয়েলস এর সংখ্যা তো বাড়তেছে না, আমি নিডল যতগুলো ধরতেছি ততগুলোই হচ্ছে, কিন্তু আমার ওয়েলস হচ্ছে। শুধুমাত্র স্টিচের যে মানে লুপ লেন্থটা কিছুটা চেঞ্জ হয়। সো সেক্ষেত্রে যদি আমি বলি তাহলে যে নিট ক্যাম্প, টাক ক্যাম্প, মিস ক্যাম্প যেটা হচ্ছে, সো নর্মালি যেটা হয় যে নিট ক্যাম্প যেখানে দেই সেখানে সবই হচ্ছে আমার জিএসএম বেশি হওয়ার কথা, যেখানে আমি মিস ক্যাম্প দিই সেখানে সম্ভবত জিএসএম কম হওয়ার কথা। সো এইটুকু ফ্লেক্সিবিলিটি থাকবে, এইটা ভেরিয়েশন থাকবে এইটুকু, এটা আসলে টলারেন্স লেভেলের মধ্যেই থাকে। সো এটা আসলে বড় টলারেন্সটা ধরনের কোনো কত এফেক্ট তৈরি করে না। একটু জানালে ভালো হয়। টলারেন্সটা কত মধ্যে থাকে? টলারেন্স হচ্ছে যেমন হচ্ছে যদি আমি 180 জিএসএম এর তৈরি করি, তাহলে দেখা গেছে 100, ওই জায়গাগুলোর মধ্যে ভেরিয়েশনটা এরকম আসে, এটা 1% বা তারও কম আসে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 180 জায়গায় 179 বা 78 আসতে পারে, বা 192 আসতে পারে। সো ওইটা আসলে ওরকম ভাবে ফ্যাক্ট না। ফুল যে গার্মেন্টস এর ওয়েটটা যদি ঠিক থাকে তাহলে ওকে, কারণ এটা যেহেতু গার্মেন্ট ডেলিভারি হচ্ছে, সো গার্মেন্টস এর ওয়েট দেখে। তো যেহেতু সব জায়গায় আমি করতেছি, সেম রকম ভাবে করতেছি, সো গার্মেন্টস এর সাইজ অনুযায়ী গার্মেন্টস এর ওয়েটটা কাছাকাছি থাকলে এবং সেখানেও মোটামুটি 1%, 2% একটা মানে অ্যালাউন্স থাকে ওয়েটের ভেরিয়েশন। সো এটা অ্যাকসেপ্টেবল। আর কোনো কিছু? ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আমি চলে যাচ্ছি মেজর যে মেশিন পার্টস এবং কম্পোনেন্টস গুলো ওগুলোর মধ্যে। তো এখানে সবার প্রথম আমি দেখাচ্ছি সিলিন্ডার। এখানকার সিলিন্ডারটি একটু লম্বাটে হয়, কারণ এই সিলিন্ডারে বেশ কিছু পার্টস আসলে মাউন্টেন অবস্থায় থাকে। যেমন সিলিন্ডারটা হচ্ছে আমরা তো জানি এটা হার্ট অফ নিটিং মেশিন এবং হচ্ছে এটা রোটেটিং পার্ট, এবং এখানে নর্মাল মেশিন গুলোতে দেখি যে আমরা সিলিন্ডারের মধ্যে নিডেল থাকে, আর এখানে নিডেলের পাশাপাশি সিলেক্টর থাকে। তো সিলেক্টর জ্যাকের কাজটা কি, এটা হচ্ছে বেসিক্যালি আমি একটা কথা তখন বলি নাই, কারণ তখন এটা হচ্ছে হয়তো বা অত বেশি হাইলাইটেড করা যেত না, তো এখন বলি। তো বেসিক্যালি যেহেতু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারছি, সো নিশ্চয়ই এখানে ক্যামের চেঞ্জেসটা অনেক বেশি হচ্ছে, এবং এখানে এত বেশি পরিমাণ প্রিসিশন ওয়েতে ডিজাইনগুলো করা হয় যে প্রত্যেকটা নিডেলকে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করা যায়, প্রত্যেকটা নিডেলের আপ ডাউনটা ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করা হয় এখানে। তো সেক্ষেত্রে সিলেক্টর জ্যাকগুলো বেসিক্যালি নিডেলের নিচে থাকে। তো নিডেলের নিচে যে সিলেক্টর জ্যাকগুলো থাকে, এবং এই সিলেক্টেড জ্যাকগুলাই হচ্ছে আমি যে প্রোগ্রামটা মেশিনে দিব সেই প্রোগ্রামটা একটা অ্যাকচুয়েটর বোর্ডের মাধ্যমে সিলেক্টর জ্যাকে যায়। দেন ওই সিলেক্টর জ্যাকটা সিলেক্ট করে দেয় কোন নিডেলটা হচ্ছে এই সময় অ্যাক্টিভ থাকবে। তো সেক্টর জ্যাকটা বেসিক্যালি একটু উপরে যায়, এটা দুইটা মোশন থাকে, একটা হচ্ছে মাঝামাঝি পজিশনে উপরের দিকে যায়, এবং আরেকটা হচ্ছে পুরো পজিশন উপরের দিকে যায়। যখন ফুল পজিশন উপরের দিকে যায় তখন হচ্ছে নিট লুপের জন্য তৈরি হয়, আর যখন হচ্ছে মাঝামাঝি যায় তখন হচ্ছে এটা মিস, সরি মিস না, টাক লুপের মতো তৈরি হয়। সো নিট টাক মিস যেটা আমরা জানি। সো যখন পুরোটা যায় তখন নিট, যখন মাঝামাঝি যায় তখন হচ্ছে টাক, এবং যখন এটা না মানে যায় না, যখন এটা ফিক্স থাকে তখন এটা হচ্ছে মিস হয়। তো ওই সিলেক্টর চেক বেসিক্যালি এক একটা নিডলের মোশনটাকে সিলেক্ট করে দেয়, এবং সেই অনুযায়ী উপরে যে ক্যামটা আছে ক্যামটা চেঞ্জ হয়ে যায়, বা ক্যামের থ্রোতে স্টিচ লেন্থটা যেটা লুপ লেন্থ ওইটা ফিক্সড হয়ে যায়, এবং সেই অনুযায়ী হচ্ছে নিটিং অ্যাকশনটা হয় সিঙ্কারের সাহায্যে। তো এই যে আমরা সিলিন্ডারটা দেখতে পাচ্ছি, সিলিন্ডারের মধ্যে বেসিক্যালি উপরে
নিচে থাকে রিডার এবং নিচে থাকে সিলেক্টর জ্যাক। তো এই এটা হচ্ছে একটু স্পেশাল ক্যাটাগরি সিলিন্ডার। নর্মাল যে নিটিং মেশিন যে সিলিন্ডার এটা থেকে একটু আলাদা। এবং সিলিন্ডারের উপরে আমরা যে ইয়েটা দেখতে পাচ্ছি, ব্যারেলটা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি হচ্ছে সিঙ্কার কাম, এটার মধ্যে সিঙ্কার থাকে। আর সিলিন্ডারের যে টপ পজিশনে যে ডায়ালটা, এটা হচ্ছে ডায়ালের পোর্শনটা। উপরে যে কথা বলেছিলাম, তো ডায়ালের মধ্যে ডায়াল চেক গুলা, এই যে ডায়ালটা এরকম থাকে এবং ডায়াল চেক গুলো এটার প্রান্ত বরাবর হচ্ছে অ্যালাইন করা থাকে। তারপর হচ্ছে নিডেল। নিডেল তো আমরা জানি এখানে নর্মালি ল্যাচ নিডেল ইউজ করা হয়। নিডেল তিন ধরনের নিডেল থাকে, বিয়ার্ডেড নিডেল, কম্পাউন্ড নিডেল আর ল্যাচ নিডেল। তো এখানে নিডেল ইউজ করা হয়। তো ল্যাচ নিডেল দেখতে কিরকম এটা আমরা সবাই জানি। তো এখানে দুই ধরনের নিডেল থাকে, শর্ট পার্ট এবং লং পার্ট। আমি বলে দিচ্ছি শর্ট পার্ট এবং লং পার্ট। তো শর্ট পার্টের পরিমাণ থাকে আহ, দুই তৃতীয়াংশ, না, চার ভাগের তিন ভাগ থাকে শর্ট বাট এবং চার ভাগের এক ভাগ থাকে হচ্ছে লং বাট। তো লং বাট গুলা বেসিক্যালি হচ্ছে ক্যামের মধ্যে দিয়ে ট্র্যাকটা তৈরি করে, দেন শর্ট বাট গুলো ওই ট্র্যাক অনুযায়ী যায়। আর সিঙ্কার তো আমরা জানি, তো সিঙ্কারের কাজ তো হোল্ডিং ডাউন, লুপ ফরমেশন এন্ড নকিং ওভার, সেম যেই কনভেনশনাল এ যে কাজটা করে এই কাজটা এখানে করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা যেটা কনভেনশনাল এ নাই এখানে আছে, সেটা হচ্ছে স্টিচ ক্যাম বা স্টেপার মোটর ড্রাইভার, স্টেপ মোটর ড্রাইভার ড্রিভেন, যেটা যে স্টিচ ক্যামটা। তো নর্মালি আমরা যে কনভেনশনাল নিটিং এর মধ্যে যে ক্যামটা ইউজ করি, সো ক্যামটা তো ফিক্স থাকে। সো এখানে ক্যামগুলোকে স্টেপার মোটরের থ্রুতে চেঞ্জ করা যায়। তো এখানে থাকে, তো স্টেপার মোটরের মোশনের অনুযায়ী হচ্ছে চেঞ্জ করা যায়। এবং আহ, এই স্টেপার মোটর দিয়েই হচ্ছে বেসিক্যালি লুপ লেন্থটা, যেটা আমরা ভিডিও কুইপলি দিয়ে করি, এই লুপ লেন্থটা স্টেপার মোটর দিয়েই হচ্ছে কন্ট্রোল করা হয়। সো এখানে লুপ লেন্থটা উপরে নিচে আসার জন্য একটা মেকানিজম আছে। সো সেটাতেই হচ্ছে স্টিচ লেন্থটা কন্ট্রোল করা হয়। এবং পাশাপাশি হচ্ছে ট্র্যাক তৈরি করা হয়, যেটা নিট ক্যাম হবে না টাক ক্যাম হবে না মিস ক্যাম হবে, এই অনুযায়ী ট্র্যাকটা তৈরি করা হয়। নিট হবে, টাক হবে না মিস হবে, এটা সিলেক্টর জ্যাক থেকে সিলেক্ট করে দেওয়া হয়, বাট এই ক্যামটা জাস্ট ট্র্যাক তৈরি করে দেয়। এবং সে ঠিক নিট হলে সে ঠিক কতটা উঠবে, ওই যে রেঞ্জটা, ওই রেঞ্জটা এই স্টেপার মোটরের থ্রুতে এই ক্যামের মাধ্যমে ভিজুয়াল হয়। তারপর হচ্ছে সিলেক্টর জ্যাক, যেটা নিয়ে একটু আগে কথা বলেছিলাম। এটা হচ্ছে দেখতে সিলেক্টর জ্যাকের ছবিটা আমি দেখতে দেখানো ট্রাই করেছি। সো সিলেক্টর জ্যাকের এই যে বাট, সো এই পোর্শনটাকে বাট এবং ওই পোর্শনটা দিয়ে হচ্ছে এটা হচ্ছে নিডেল গুলোকে হচ্ছে ধাক্কা দিবে। সো এই বাটের থ্রোতে হচ্ছে এটাকে একটা মেকানিক্যাল ফোর্স দেওয়া হয়, সে উপরে যাবে না নিচে যাবে না মাঝখানে যাবে। সো সেই ফোর্সটা বেসিক্যালি নিডেলে যায় কাজ করে। যেমন এখানে সিলেক্ট হুইচ নিডেল উইল নিড টাক অর মিস, ইট ওয়ার্ক উইথ দ্য ইলেকট্রনিক প্যাটার্ন সিস্টেম টু ক্রিয়েট ডিজাইন শেপ এরিয়া ইন দ্য গার্মেন্টস। তো যেটা বললাম সেটা হচ্ছে যেটা নিট হবে, টাক হবে না মিস হবে, এই সিলেক্টর যে একটা সিলেক্ট করে এবং কি ধরনের প্যাটার্ন তৈরি করবে সেটা সে ডিফাইন করে। এখন তাকে কে ড্রাইভ করে, সেটা হচ্ছে ইলেকট্রনিক প্যাটার্ন একটা বোর্ড আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়েটার বোর্ড, সেটা আমি একটু আগে বলেছিলাম। সেই অ্যাকচুয়েটার বোর্ডটাই বেসিক্যালি মেইন প্রোগ্রামগুলো কালেক্ট করে এবং সেই প্রোগ্রামে ওরিয়েন্টেড সে সিলেক্টেড চেকগুলোকে ড্রাইভ করে। সো এই অ্যাকচুয়েটার বোর্ডটা কিভাবে কাজ করে, ওভারঅল রেটিং কিভাবে হয়, সেটা আমি সামনে ইন্ডিভিজুয়াল আলোচনা করব। তো এখন আমি পার্ট সম্পর্কে একটু বলি। তারপর হচ্ছে ফিডার। ফিডার তখনই বলেছিলাম যে আটটা ফিডার এখানে আছে এবং প্রত্যেকটা ফিডার হচ্ছে আহ গাইডার থাকবে বা হচ্ছে আটটা হচ্ছে ফিঙ্গার থাকে। এবং ওই দুইটা ফিঙ্গার হচ্ছে থাকে কালার ইয়ানের জন্য। সো আমি কালারফুল ইয়ান যদি এখানে ইনজেক্ট করতে চাই, তাহলে এই দুইটা ফিডার হচ্ছে আমি কালারের জন্য ইউজ করতে পারি, প্রথম দুইটা। আর বাকিগুলো হচ্ছে আমি বিভিন্ন ধরনের ইয়ান দিয়ে কাজ করতে পারি। তো এটা গেলো ফিডারের ব্যাপার। তো দেখা যাচ্ছে যে আটটা ফিডার থাকে সিলিন্ডারের, প্রত্যেকটা সিলিন্ডারের মধ্যে আটটা ফিডার দেখতে পাচ্ছি এবং ওই প্রত্যেকটা ফিডারের মধ্যে আটটা করে ফিঙ্গার থাকে। এবং প্রত্যেকটা ফিঙ্গার একটা করে সুতা হচ্ছে দিতে পারে সিলিন্ডার নিটিং অ্যাকশনের জন্য। এবং যখন যে ফিঙ্গারটা ড্রপ হবে তখনই সেই সুতাটা হচ্ছে যাবে। আর এখানে দেখা যায় দুইটা ফিঙ্গারের কথা বলেছি, দুইটা ফিঙ্গার বেসিক্যালি কালার ইয়ার্ন হিসেবে কাজ করবে। সো কালার ইয়ার্নটা হচ্ছে বিভিন্ন সময় লাগতে পারে, সব সময় নাও লাগতে পারে। তো সেই অনুযায়ী ওই ফিঙ্গার গুলো একটু স্পেশাল, এগুলো হচ্ছে আপ ডাউনটা এরকম ভাবে কন্ট্রোল করা হয় যে যখন লাগবে তখন আপ হবে, কিন্তু ডাউন হবে, যখন লাগবে না তখন আপ হয়ে যাবে।
তারপর হচ্ছে ইয়ান ফিঙ্গার, সো মাত্র যেটা বললাম যে ফিডারের মধ্যে যে যে দেখা যাচ্ছে যে এক একটা বারের মতো, এগুলো হচ্ছে ফিঙ্গার, এক একটা ফিঙ্গার এগুলো। তো ইয়ার ফিঙ্গার গুলো নিয়ে বলা হচ্ছে যে এই ফিঙ্গার গুলো এই মাত্র যেটা বললাম যে 8টা ফিঙ্গার থাকে, এর মধ্যে 2টা হচ্ছে কালার ফিঙ্গার, আর বাকিগুলো হচ্ছে নর্মাল ফিঙ্গার, যেগুলো হচ্ছে আমার পলিস্টার ইয়ান দিবে বা স্পান্ডেক্স দিবে, বা আমি যে ধরনের সুতা দিতে চাই সেই ধরনের সুতা হচ্ছে এখানে সাপ্লাই দিবে। এরপর হচ্ছে নিডল ল্যাচ ওপেনার, কিছু ইকুইপমেন্ট আছে নিডল ল্যাচ ওপেনার। নিডলটা যেহেতু ল্যাচ নিডল, সো ল্যাচটাকে ওপেন করার জন্য একটা আহ, মতো থাকে, এটা ল্যাচ ওপেনার। এই ছবিটা আমি হচ্ছে দিতে পারি না, কারণ ক্লিয়ার ছবি আমার কাছে কালেক্ট করতে পারি নাই। বাট এটা আমি হচ্ছে আহ, পরবর্তীতে আমি যখন এটা শেয়ার করব তখন হচ্ছে আমি ছবিগুলো দিয়ে দিব। তারপর হচ্ছে নিডল ব্রেকেজ সেন্সর। সো নিডল ব্রেকেজ সেন্সর হচ্ছে নিডল যদি কোনোটা ভেঙে যায় কোনো কারণে, তাহলে ওই সেন্সরটা দিয়ে ডিটেক্ট করে মেশিনটা অফ হয়ে যাবে। আর যদি অফ না হয় তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে সবগুলা নিডল ভেঙে পারে একটা অ্যাঙ্গেলের কারণে, কারণ এটা অনেক বেশি সেন্সিটিভ একটা জায়গা। সো এখানে প্রত্যেকটা মিলিমিটার হচ্ছে আহ, এক একটা ইকুইপমেন্ট দিয়ে মাউন্টেন করা, সো কোনোটা যদি একটু আগে পিছিয়ে যায় সো পুরোটা ভেঙে যাবে। আর ইয়ার ব্রেকেজ সেন্সর এটা তো সব মেশিনের মধ্যেই থাকে। তো এখানে যদি কোনো ইয়ার ব্রেক হয় তো মেশিনটা অফ হয়ে যাবে। ওইটা হচ্ছে এই সেন্সরের কাজ। আর ল্যাচ স্টপার, সো যখন ওই ল্যাচটা ওপেন করা হয়, সো ল্যাচটাকে আবার স্টপ করার জন্য বা হচ্ছে এটাকে ল্যাচটাকে হচ্ছে আবার আগের পজিশনে ফিক্স করার জন্য ল্যাচ স্টপারটা ইউজ করা হয়। এটা বেসিক্যালি একটা ব্লোয়ারের মতো, এটা সেন্স করা এবং হচ্ছে বাতাস দেয়। মানে এই ল্যাচটা যখন নিচের দিকে পড়ে থাকে তখন এটা বাতাস দিয়ে ল্যাচটাকে হচ্ছে লাগাই দেয়, যাতে হচ্ছে সিলিন্ডার ইজিলি ঢুকে পড়তে পারে। যখন এই সিলিন্ডার এটা নিচের দিকে চলে যায় তখন ল্যাচটা ক্লোজ হয়ে চলে যায়, আর যখন এটা সিলিন্ডার থেকে উপরে ওঠে তখন ল্যাচটা অটোমেটিকলি ওপেন হয়ে যায়। সো ওপেন করার জন্য ল্যাচ ওপেনার এবং ক্লোজ করার জন্য ল্যাচ স্টপার। সো এই অক্সিলারিস ইকুইপমেন্ট গুলো এখানে ইউজ হয়। এরপর হচ্ছে ইলেকট্রনিক অ্যাকচুয়েটর, বেসিক্যালি এটাই হচ্ছে এই মেশিনের যে মেইন ফিচার, ওই ফিচারের একটা অগ্রদূত যদি বলি। তো এইটা হচ্ছে প্যাটার্ন নাম বোর্ড বা অ্যাকচুয়েটর বোর্ড। সো এই অ্যাকচুয়েটর বোর্ড হচ্ছে 8টা ফিডারের জন্য 16টা অ্যাকচুয়েটর বোর্ড ইউজ করা হয়, প্রত্যেকটা ফিডারে 2টা করে অ্যাকচুয়েটর বোর্ড ইউজ করা হয়। এই অ্যাকচুয়েটর বোর্ডটা হচ্ছে দেখতে এরকম, এবং এই যে সামনের টিপ গুলো আমি দেখতে পাচ্ছি, এখানে টিপ দেখা যাচ্ছে হচ্ছে কয়টা, নিচে দেখা যাচ্ছে 12টা টিপ, উপরে আছে এখানে একটা দুইটা তিনটা, এখানে আছে 8টা। সো 8টাও ইউজ করা যায় আবার 12টা ইউজ করা যায়। So, ওই 12টা টিপ গুলোই হচ্ছে বেসিক্যালি 12টা না 16টা, নিচের যেটা হচ্ছে 16টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আচ্ছা 12টা এখানে আছে। 12 16, এখানে 12 16 বা 8টা সব ধরনের হতে পারে। তো আহ, আমরা যে স্যান্টনের যে রিডিং মেশিন গুলো করা হয় আছে, সেগুলোর মধ্যে হচ্ছে 12টা বা 16টার মতো ইউজ করা হয়। মেশিনের ডিজাইন যত বড় হয় এটার সংখ্যা তত বাড়ে। তো এই যে বার গুলা দেখা যাচ্ছে, এই বার গুলাই বেসিক্যালি ভাইব্রেট করে, বা এটা হচ্ছে উপরে নিচে আপ ডাউন করে, ভার্টিক্যালি বা আপ ডাউন করে। তো এই এই যে প্যাটার্ন নামটা, এটা হচ্ছে সিলিন্ডারের সাথে অ্যাটাচ করা থাকে। আহ, এবং এই যে বারগুলা এটা কাইন্ড অফ একটা ক্যামের মতোই কাজ করে। সো এই বারগুলা হচ্ছে সিলেক্টর জ্যাকের বারটাকে হচ্ছে পাড়ি দেয় এবং সেটা উপরে আহ, উঠে যায় এবং হচ্ছে নিচে চলে আসে। সো এই যে বারগুলা, এই বারগুলার ভিতরে বিভিন্ন হচ্ছে আহ, এক একটা বোর্ড থাকে, এটাকে বলে প্যাটার্ন নাম বোর্ড। এই বোর্ড গুলো হচ্ছে যতগুলা টিপ দেখা যাচ্ছে ওগুলা বোর্ড থাকে। প্রত্যেকটা বোর্ড হচ্ছে একটা পাতলা 1 মিলিমিটার মতো থিকনেস থাকে। এটার লেন্থ থাকে হচ্ছে 1.5 ইঞ্চি এবং হচ্ছে উইথ থাকে হচ্ছে 1 ইঞ্চির মতো, বা হচ্ছে আরো কম থাকতে পারে, এটা প্যাটার্ন নামের সাইজ অনুযায়ী। তো এই যে প্যাটার্ন ড্রামটা, যেটা আমি বললাম যে প্যাটার্ন ড্রাম যে বোর্ডটা, এই বোর্ডটা হচ্ছে একটা পাইজো ইলেকট্রিক ইফেক্টের থ্রুতে সে হচ্ছে যখন ইলেকট্রনিক সিগন্যাল পায় তখন সে হচ্ছে বেন্ড হয়। তো বেন্ড হইলে সে হচ্ছে ভাইব্রেশন করে, ওর বেন্ডিং এর কারণেই বেসিক্যালি ভাইব্রেশনটা তৈরি হয়। সো বেসিক্যালি যে আমি যে আমরা যে এখানে যে ইয়েটা দেওয়া হয়, ড্রয়িং বা ডিজাইনটা দেওয়া হয়, এই ডিজাইনটা বেসিক্যালি এই প্যাটার্ন নাম যে বোর্ডটা দেখতে পাচ্ছি নিচেরটা দেখায়, এই প্যাটার্ন নাম বোর্ডটা হচ্ছে সিলেক্ট করে, কালেক্ট করে, কালেক্ট করার মধ্যে তারপর হচ্ছে সে হচ্ছে এই এই যে বারগুলো থাকে, এই বারগুলা ভাইব্রেশনের মাধ্যমে সে সিলেক্টর জ্যাকে একটা মেকানিক্যাল ফোর্স ক্রিয়েট করে।
সিলেক্টর যেটা উপরে যাবে, মিডল পর্যন্ত যাবে, নাকি গেলে হচ্ছে মিড ক্যাম হয় যতটা, যদি পুরোটা উপরে উঠে। সো এই সিলেকশনটা এখান থেকে হয়। দেন এইখান থেকে হওয়ার পরে এটা চলে যায় হচ্ছে ক্যামের মধ্যে সিগন্যালটা। ক্যামের মধ্যে সিগন্যালটা চলে যাওয়ার পরে যে জিনিসটা হয় যে এই অনুযায়ী ক্যামটা ওখানে নিট ক্যাম বা টাক ক্যাম বা মিস ক্যাম তৈরি করে রাখে। সো নিডেলের বারটা যাতে ওই অনুযায়ী পাস হতে পারে, এবং নিটিং অ্যাকশনটা বা ডিজাইনটা যেন ওই অনুযায়ী হয়। এবং এখানকার যে অ্যাকচুয়েটার বোর্ডটা বা প্যাটার্ন নামটা যেটা দেখলাম, এটা হচ্ছে প্রোগ্রাম অনুসময় এক এক রকম আচরণ করা। সো এক এক সময় এক এক রকম আচরণ করা মানে হচ্ছে এক এক সময় এক এক রকম টেক্সচার তৈরি করা, এক এক সময় এক এক রকম ডিজাইন তৈরি করা। তো সেই জন্য এটার মাধ্যমে আমি হচ্ছে ভেরিয়েবল ডিজাইন একটা বডিতে তৈরি করতে পারি, যেটা কনভেনশনাল থেকে সম্ভব না। সো এটা ছিল এটার কাজ। সো এইবার হচ্ছে দুইটা টেনশনার নিয়ে আলোচনা করবো। সো আমি দেখলাম যে নিটিং অ্যাকশনটা কিভাবে হচ্ছে এটা মোটামুটি আমরা হয়তো বা বুঝে ফেলেছি। সো নিটিং অ্যাকশনটা নিয়ে কি কার কোনো কনফিউশন আছে? না। মানে ক্লিয়ার না? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে নিটিং অ্যাকশনটা যেহেতু আমরা বুঝে ফেলেছি, এখন এই নিটিংটা তার জন্য যে ইয়ানের ফিডিং, যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যাচ্ছে, বা এই ধরনের টেক্সচার যে তৈরি করা হচ্ছে, আমি একটু এটাকে এত 1 মিনিট সিঙ্গেল লাইন কথা দিয়ে বলি। তৈরি হচ্ছে না। হ্যালো, ফিডিংটা নিয়ে, এখন ফিডিং এর আগ থেকে। স্যার, জি স্যার, জি স্যার। স্যার, আমি একটু 1 মিনিট কথা বলি। এই যে যারা ক্লাস জি স্যার। করতেছে তাদের কাইন্ডলি রিকোয়েস্ট করবো, তোমরা একজন বা দুজন মিলে, যে স্যার যখন ক্লাস নেয় তাদের প্রেজেন্টেশনটা একজন বা দুইজন মিলে একটা প্রেজেন্টেশন রেডি করবা স্যারের মতো, এবং একটা রিপোর্ট সাবমিট করবা। কেন, তোমাদের তো মার্ক আছে বেসিসে। সুতরাং যেমন মৃদুল আজকে যে প্রেজেন্ট করতেছে, তোমরা একজন বা দুজন মিলে তার এই প্রেজেন্টেশন থেকে নিজেরা একটা প্রেজেন্টেশন সুন্দরভাবে তৈরি করবা এবং রিপোর্ট সাবমিট করবা, যাতে আমি এই অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনে মার্ক দিতে পারি। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে। জি, মৃদুল, হ্যাঁ, কন্টিনিউ করো ভাই। ঠিক আছে। আচ্ছা। তো এখন হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো আমি আবার ভিডিওটা দেখাতে চাচ্ছিলাম, এখন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে ভিডিওটা আমি যদি দেখি, এখানে দেখলাম যে বেশ কিছু উপরে ওভার, মানে সামনে আসতেছে, উপরে অনেক ধরনের ইয়ান আছে, এবং সাইড থেকেও ইয়ান আসতেছে। দেখা যাচ্ছে ওই যে সাইড থেকে ক্রিলের থ্রোতে ইয়ান আসতেছে, সাইড ক্রিলে যে সাইড ক্রিল, সাইড ক্রিল থেকে ইয়ান আসতেছে। সো এখানে মোটামুটি 2 থেকে 3 ধরনের বা 4 ধরনের ইয়ান হতে পারে। তো এখন হচ্ছে এই 4 ধরনের ইয়ান কিভাবে হয় সেটা হচ্ছে আমি আলোচনা করব। তো এই মেশিনগুলোতে হচ্ছে ফ্রন্ট ইয়ার্ন এবং ব্যাক ইয়ার্ন, এই 2 ধরনের ইয়ার্ন ইউজ করা হয়। তো ফ্রন্ট ইয়ার্নের মধ্যে যে ইয়ার্নগুলো থাকে, যেটা হচ্ছে ফ্রন্ট সাইড গুলোতে ভিজিবল হয়, এবং ব্যাক ইয়ার্ন গুলো হচ্ছে আরেক রকম থাকে। সো ফ্রন্ট এন্ড এবং ব্যাক ইয়ার্নের একটা কেমিক্যাল রিয়েকশনের, কেমিক্যাল প্রসেসের মাধ্যমেও বিভিন্ন ধরনের টেক্সচার তৈরি করা যায়। সাপোজ যদি দেখা যাচ্ছে যে যদি ফ্রন্ট ইয়ার্নে যদি পলিস্টার দেওয়া হয় আর ব্যাক ইয়ার্নে যদি নাইলন দেওয়া হয়, বা হচ্ছে
আদার্স কোনো ব্লেন্ডেড ইয়ার্ন দেওয়া হয়, তাহলে ডাইং এর পর আর এক এক ধরনের টেক্সচার আসতে পারে। সো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এইভাবে হচ্ছে ডিজাইন গুলো তৈরি করা হয়। কারণ যখন দেখা যাচ্ছে যে ফ্রন্ট এন্ডের কোনো মিসলুক হচ্ছে, তখন এটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশে দেখা যাওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে দুইটা ইয়ান তৈরি করা মানে ইউজ করা হচ্ছে, তো সেহেতু হচ্ছে ডিজাইনটা ওরকম ভাবে ফুটে উঠতেছে, বা হচ্ছে জেকার্ড যে প্যাটার্নটা সেটা তৈরি করে যাচ্ছে। জেকার্ড প্যাটার্ন সম্পর্কে আমরা তো জানি যে হচ্ছে ইয়ান দিয়েই হচ্ছে এক ধরনের টেক্সচার তৈরি করা হয়, যেটা প্রিন্টিং এর মধ্যে করা হয়। সো প্রিন্টিংটা নর্মালি জেকার্ড সুতার মাধ্যমেই হচ্ছে, ইয়ানের মাধ্যমেই হচ্ছে জ্যাকার্ড ডিজাইনটা করা হয়। যেখানে জ্যাকার্ড ডিজাইন থাকে সেখানে প্রত্যেকটা জায়গায় সিঙ্গেল ইয়ান মানে ডাবল ইয়ান বা তিনটা ইয়ান বা চারটা ইয়ান হচ্ছে ইউজ করা হয়। তো এখানে এখানে দুই ধরনের ফিডার আছে। আমরা তো কনভেনশনাল এটিকে আমরা পজিটিভ ফিডার যেটা ওটা কি চিনি। তো পজিটিভ ফিডারের কাজ হচ্ছে টেনশনটা কন্ট্রোল করা, এবং হচ্ছে ইয়ান ব্রেকেজের কাজও করে, ইয়ান ব্রেকেজ সেন্সরের কাজও করে। তো পজিটিভ ফিডার দিয়ে হচ্ছে টেনশনটা যেহেতু কন্ট্রোল করতেছে, এখানে একটা ইয়ান থাকে। আর এখানে দুই ধরনের ইয়ার ইউজ করা হয়, একটা হাই টেনশন আর একটা লো টেনশন। যখন লো টেনশন ইউজ করা হয় তখন হচ্ছে এই যে এলটিএল স্পিন যেটা ফর ব্যাক ইয়ার, এইটা হচ্ছে ইউজ করা হয়, এটা দিয়ে সুতাটা হচ্ছে ইন করা হয়, এবং এই সুতাগুলো হচ্ছে ওভারহেড গ্রিল যেটা ওটার মধ্যেই থাকে। এবং লো টেনশন কেন, কারণ এখানে হচ্ছে স্পান্ডেক্স গুলা থাকে। স্পান্ডেক্স রিলেটেড যে সুতাগুলো, যে বা এসইও এর যে সুতাগুলা, এসইও তো আমরা জানি এসইও ইয়ার কাভার্ড ইয়ার্ন। সো এই ধরনের যে সুতাগুলো থাকবে, ইয়ার্ন গুলো থাকবে, এগুলা হচ্ছে এই এলজিএল স্পিনের থ্রুতে যায়, এবং স্পান্ডেক্স যদি ইউজ করা হয় তখন এলজিএল স্পিন দিয়ে হচ্ছে ফিডারে প্রবেশ করে। সো এই এলজিএল স্পিন হচ্ছে মোটামুটি 80 আহ, গ্রামের মতো সে টেনশন ক্রিয়েট করতে পারে বা কন্ট্রোল করতে হয়। তো এটা হচ্ছে ব্যাক ইয়ার্নের জন্য ফিডিংটা হয়। আর আরেকটা আছে যে ভেক্টর ম্যাপ বা টেকনোলজি বা এলজিএল ভেক্টর। সো এলজিএল ভেক্টর এটা হচ্ছে মানে বিটিএসআর টেনশনার। সো এইটা হচ্ছে ইটালিয়ান। তো এইটা হচ্ছে যখন টেনশনটা একটু বেশি থাকে, দেখা যাচ্ছে যে 100 থেকে 300 400 এরকম যখন গ্রামের মধ্যে টেনশনটা কন্ট্রোল করা হয়, তখন হচ্ছে এই টেনশনারটা ইউজ করা হয়, এবং এই টেনশনারটা দিয়ে বেসিক্যালি ফিলামেন্ট ইয়ার্নগুলো হচ্ছে ইনজেক্ট করা হয়। তো গ্রিলে যে ইয়ার্নগুলো থাকে, ফিলামেন্ট ইয়ার্নগুলো থাকে, তো এই ফিলামেন্ট ইয়ার্নগুলো হচ্ছে এই ভেক্টরের থ্রুতে বা এলজিএল যে ভেক্টর যেটা আমি দেখাচ্ছি ছবিটা, এটা দিয়ে হচ্ছে ইয়ার্ন ফিঙ্গারের মধ্যে বা ফিডারের মধ্যে যায়। সো এই কন্ট্রোলিংটা হচ্ছে একটু যখন ওয়েট বা টেনশনটা একটু বেশি থাকবে তখন এটা দিয়ে করা হয়, এবং এটা দিয়ে বেসিক্যালি ফ্রন্ট ইয়ানের যে টেনশনটা ওইটা কন্ট্রোল করা হয়। এটা আমি হচ্ছে এখানে লিখে দিয়েছি মেবি ফর ফ্রন্ট ইয়ান। হ্যাঁ, ফ্রন্ট ইয়ানের জন্য হচ্ছে এটা ইউজ করা হয়। সো মোটামুটি দুই ধরনের টেনশনার এখানে ইউজ করা হয়, যেখানে নর্মাল নেটিং মেশিনের মধ্যে থাকে শুধু হচ্ছে পজিটিভ ফিডার, আর এখানে হচ্ছে এলজিএল স্পিন এবং এলজিএল ভেক্টর। সো এলজিএল স্পিন দিয়ে হচ্ছে ব্যাক ইয়ার্নের যে ইয়ার্ন গুলো সেগুলো সাপ্লাই করা হয়, ব্যাক ইয়ার্নের টেনশনটা কন্ট্রোল করা হয়, যেটা একটু কম থাকে টেনশন। আর এখানে বেসিক্যালি স্পান্ডেক্স থাকে, ল্যাকড়া থাকে, বা হচ্ছে ব্লেন্ডেড যে ইয়ার্ন গুলা বা মাল্টি ইয়ার্ন যেগুলো, যেমন এসিআই ইয়ার্ন। আর এলজিএল ভেক্টর দিয়ে সেটা হচ্ছে ফিলামেন্ট ইয়ার্নটাকে টেনশনটা কন্ট্রোল করে, এটা টেনশনটা একটু বেশি থাকে, এবং এটা হচ্ছে ফ্রন্ট ইয়ার্ন। আর এরপর হচ্ছে ট্যাপার সিস্টেম। তো ট্যাপার সিস্টেম নিয়ে যে তখন আমি আলোচনা করেছিলাম, যে যখন হচ্ছে হ্যান্ডটা হয়ে যায় বা যে ইয়ানটা এই মুহূর্তে ফিড দেওয়া লাগবে না, যে ফিঙ্গারটা আপ হয়ে যায়, সেই ফিঙ্গার থেকে চট করে সুতাটা হচ্ছে ট্যাপারটা হোল্ড করে ফেলে, যাতে এই ইয়ানটা নিডেলের মধ্যে আর না যেতে পারে। যদি নিডেলের মধ্যে চলে যায় তাহলে দেখা যাচ্ছে নিডেল ভেঙে যেতে পারে এই মুহূর্তে, কারণ এটা তো ফিডারটা যেহেতু ফিঙ্গারটা যেহেতু উঠে গেছে, সো নিডেলের হুক বরাবর সে নিডেলটা ইয়ানটা সাপ্লাই করবে না, সে উপরে এনে জাস্ট অ্যালাইন করে ফেলে রাখবে। তো তখন দেখা যাচ্ছে যে নিডেলের মধ্যে এটা বেজে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য এই ট্যাপারটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ট্যাপারটা তখন হচ্ছে এটা টান দিয়ে নিয়ে নেয়। সো এটা বেসিক্যালি ট্যাপারের কাজ। এটা হচ্ছে শুধুমাত্র সিমলেস টেকনোলজির মধ্যে এটা ইউজ করা হয়, বিকজ এখানে বিভিন্ন ধরনের ইয়ান বিভিন্ন সময় ফিড দেওয়া হয় এবং সেটাকে আবার উইথড্র করা হয়। সেই জন্য এখানে ট্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ট্যাপারের নিচে দেখা যাচ্ছে যে সটা নিয়ে সামনে বলা আছে, এই সটা দিয়ে কেটে দেওয়া হয়, এবং যেখানে একটা নাইফও থাকে, নাইফ এবং দুইটার একটা ফ্রিকশনের কারণে বেসিক্যালি ইয়ানটা কাটে। আবার হচ্ছে এখানে অটোমেটিক লুব্রিকেশন সিস্টেম। এটা বেসিক্যালি যেহেতু এখানে অনেকগুলো ইকুইপমেন্ট আছে, তো প্রত্যেকটা ইকুইপমেন্টের মধ্যে অনেক ফ্রিকশন হচ্ছে, সো লুব্রিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখানে লুব্রিকেশনটা হচ্ছে
এয়ার প্রেসারের থ্রুতে পাম্পিং এর মাধ্যমে মেশিনের সব জায়গায় ছড়ানো হয় এবং সেটা আবার রিসাইকেল হয়ে আবার ওই ট্যাঙ্কের মধ্যে এসে পৌঁছায় এবং এখানে একটা ফিল্টার থাকে, রিসাইকেল হয়ে ফিল্টারের থ্রুতে ক্লিন হয়ে আবার হচ্ছে এটা আবার নতুন করে আবার পাস করার জন্য হচ্ছে উপযুক্ত হয়ে যায়। সো একটা মেশিনে মোটামুটি হচ্ছে প্রত্যেক দিন, এটা সবাই নোট করে রাখতে পারেন, এটা হচ্ছে একটা মেশিনে প্রত্যেক দিন মোটামুটি আহ, যদি 24 ঘন্টা চলে, 1/2 লিটারের মতো বা হচ্ছে 400 ml এর মতো হচ্ছে তেল লাগতে পারে, অয়েল লাগতে পারে। 400 ml, 300 থেকে 500 ml এর মতো তেল লাগে। এটা এটা হচ্ছে ডিপেন্ড করে যে আমি হচ্ছে সার্কুলেশনটা কিরকম হওয়া লাগতেছে বা হচ্ছে প্রোগ্রামে সার্কুলেশনটা ওয়েল ফ্লোটা কতটা কতবার দেওয়া হয়েছে ওটার উপর। সো মোটামুটি 300 ml থেকে 500 ml পর্যন্ত ওয়েল দরকার পড়ে, হচ্ছে লুব্রিকেশন দরকার পড়ে হচ্ছে একটা মেশিনের জন্য। আর এখানে যে ট্যাঙ্কটা থেকে, ট্যাঙ্কের মধ্যে 4 লিটারের মতো তেল সে স্টোর করতে পারে। তো মোটামুটি দেখা যাচ্ছে যে 7 থেকে 8 দিন, চার তো তো মোটামুটি 10 দিন, 10 দিন থেকে 12 দিনের মধ্যে হচ্ছে এই তেলটাকে আবার হচ্ছে রিফিল করা লাগে। তারপর হচ্ছে নিউমেটিক টেক আপ। তো ওই যে ভিডিওটার মধ্যে যেটা দেখলাম যে যে বডিটা যখন হয়ে যায়, বডিটা হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে নিউমেটিক টেক আপের মাধ্যমে বের হয়ে যায়, এটা বাতাসের মাধ্যমে এটা চলে যায়। আর এখানে একটা আছে স্পাইডার সেন্সর। স্পাইডার সেন্সর হচ্ছে এখানে ইয়ার্ন যে ফিট হচ্ছে, ওই ইয়ার্ন বেকের সেন্সরটা একদম গ্রিলের মধ্যে লাগানো থাকে। তো ওখান থেকে যদি কোনো ইয়ার্ন ব্রেক হয় তখন ওটা হচ্ছে অফ হয়ে যায়। আর আরেকটা ইয়ার্ন ব্রেকের সেন্সর আছে সিলিন্ডার এখানে। তো সিলিন্ডারেরটা হচ্ছে নিটিং অ্যাকশনে যদি কোনো ইয়ার্ন ছিঁড়ে যায় ফিডার থেকে নিডেলে যাওয়ার সময়, তখন ওই সেন্সরটা কাজ করে। আর যখন ফিডারে আসার আগ মুহূর্তে টেনশনার থেকে বা ক্রিল থেকে টেনশনার হয়ে যখন ফিডারে আসে, ওই মুহূর্তে যদি কোনো ইয়ার্ন ছিঁড়ে যায়, তখন হচ্ছে এই সেন্সরটা কাজ করে। এটা স্পাইডার সেন্সর, প্রত্যেকটা ইয়ারের জন্য একটা করে সেন্সর ইউজ করা হয়। তারপর হচ্ছে মেইন মোটর, এটা হচ্ছে ব্রাশলেস মোটর ইউজ করা হয়। আহ, ইয়া এবং এটা হচ্ছে i3 স্ট্যান্ডার্ডের মোটর থাকে বেসিক্যালি। তো ব্রাশলেস মোটর, এবং এটা সিলিন্ডারকে ঘোরানোর জন্য ইউজ হয় একটা টাইমিং বেল্টের থ্রুতে। মোটরের মোশনটা সিলিন্ডারের মধ্যে যায় এবং সিলিন্ডারটা ঘুরে এবং পাশাপাশি উপর ডায়ালটা, কিন্তু ডায়ালের হ্যান্ড তৈরি হচ্ছে, ডায়ালটাও সিলিন্ডারের স্পিডে ঘুরতে থাকে। কারণ সিঙ্কার টু সিঙ্কার এবং ববিন, নিডল টু নিডল এবং ডায়াল টু ডায়াল, ডায়াল চেক যেগুলো হয় প্রত্যেকটা হচ্ছে একসাথে অ্যালাইন করা লাগে। তো সেই জন্য ডায়ালের স্পিড এবং সিলিন্ডার স্পিড সেম হওয়া লাগে। সো সেম মোটর দিয়ে সেম রোটেশনেই হচ্ছে ডায়াল এবং সিলিন্ডারটা হচ্ছে রোটেট করা হয়। এবং মোটরের এখানে ক্যাপাসিটি হচ্ছে 2.2 থেকে 3.5 পর্যন্ত। যেগুলো বড় টায়ার মেশিন সেগুলোর ক্যাপাসিটি একটু বেশি থাকে, 3.5। আর যেগুলো ছোট টায়ার মেশিন সেগুলোর মধ্যে মোটর ক্যাপাসিটি 2.2 থাকে। তো এই ছিল মোটামুটি ইকুইপমেন্টস গুলো। আর এখানে আর কিছু বেসিক কিছু ইকুইপমেন্টস আছে যেগুলো হচ্ছে এখানে মেনশন করা হয় না। সেগুলো হচ্ছে টিউব গুলো থাকে বা হচ্ছে যেগুলো দিয়ে হচ্ছে টিউব দিয়ে যে, আমি তো টিউবের কথা বলেছি। সো এই এই টিউবটা হচ্ছে যে নিউমেটিক টেক ডাউন যেটা হয়, এই অ্যাকশনটাই টিউবের মাধ্যমে হয়। তো সেজন্য নতুন করে টিউব আর দেখানো হয় নাই। আর আপাতত এইগুলোই। তো মোটামুটি এখানে ওয়ার্ক কম্পোনেন্টস এর মধ্যে যেগুলো আসতেছে সবগুলোই হচ্ছে আপ টু বটম, রিল থেকে সুতা কালেক্ট করা থেকে শুরু করে, তারপর দুইটা টেনশনের মাধ্যমে ফ্রন্ট এন্ড এবং ব্যাক ইয়ার্ন, এবং স্পাইডার সেন্সরের মাধ্যমে যে দেন হচ্ছে ফিডারে যায়, দেন ফিডার থেকে বিভিন্ন ফিঙ্গার এর মাধ্যমে হচ্ছে সুতাটা হচ্ছে ইয়ারটা হচ্ছে সিলিন্ডারের নিটিং অ্যাকশনে যায়। এবং এখানে যখন শুরু হয় তখন হ্যাম তৈরি করার জন্য ডায়াল জ্যাকটা ইউজ হয়। এবং এখানে কোন নিটিং অ্যাকশনটা হবে বা নিটিং অ্যাকশনটা কিরকম হবে সেটা বেসিক্যালি নিচের ডায়াল জ্যাক যেটা আছে, সরি সিলেক্টর জ্যাক যেটা, সেটা দিয়ে কন্ট্রোল করা হয়। এবং সিলেক্টর জ্যাকটা অ্যাকচুয়েটর বোর্ড হচ্ছে সিলেক্ট করে দেয় এবং সেই অনুযায়ী ট্র্যাক তৈরি করে দেয় স্টেপার মোটর। ওই স্টেপার মোটর হচ্ছে ট্র্যাক তৈরি করে দেয় এবং লুপ লেন্থটা সে হচ্ছে কন্ট্রোল। সো ওভারঅল এই হচ্ছে অ্যাকশন কম্পোনেন্টস এর মধ্যে। এখন নিচে আমি হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালটা নিয়ে আলোচনা করেছি। তো আমি এতক্ষণ মুখে যা বলেছি তা এখানে লেখা আছে। তো এটা আপনারা যখন দেখবেন তখন আমার কথার সাথে মিল পাবেন এবং পুরোটা এইভাবেই লেখা আছে সবকিছু, প্রত্যেকটা জিনিস। সো এখানে টিউবওয়েলের ফরমেশন যেটা আমি যেটা বলেছি সেটা হয়। তারপর ইলেকট্রনিক সিলেকশন যেটা, যে মেইন যে অ্যাকচুয়েটর বোর্ড দিয়ে বা প্যাটার্ন বোর্ড দিয়ে যেটা করা হয়, যে নিডেল বাই নিডেল সিলেকশন করা হয় ইলেকট্রনিক অ্যাকচুয়েটর দিয়ে। এবং এটা হচ্ছে কিভাবে কাজ করে প্রথম স্টেপে যদি বলি, আমি আবার একটু আমি রিপিট করতেছি এটা অনুযায়ী যাতে আপনাদের আরো বুঝতে সুবিধা হয়। যে প্রথম স্টেপে প্যাটার্ন ডাটা ফ্রম কালেক্টর, মানে হচ্ছে কোন প্যাটার্নে হচ্ছে ডাটাটা হচ্ছে ড্রয়িংটা দেওয়া হবে, এই ড্রয়িংটা কিরকম ভাবে দেওয়া হয় আমি একটু দেখাই।
একটা প্রোগ্রামের মাধ্যমে এভাবে দেওয়া হয়, যেখানে দেখা যাচ্ছে যে নিট হচ্ছে, মিস হচ্ছে, তারপর হচ্ছে টাক হয়ে যাচ্ছে। তো এই যে যে ডিজাইনটা, এই ডিজাইনটাই বেসিক্যালি হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হয়। সো এই অনুযায়ী প্রত্যেকটা নিডলের মুভমেন্টটা, প্রত্যেকটা নিডলের যে লুপটা কিরকম হবে, নিট হবে, টাক হবে না মিস হবে, সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এইরকম ডিজাইনটা দেওয়ার পরেই হচ্ছে বেসিক্যালি এই প্রথম যে প্যাটার্নটা, এভাবে হচ্ছে সে ডাটাটা কালেক্ট করে, ওইরকম একটা ডিজাইন থেকে সে ডাটাটা কালেক্ট করে। ফ্যাব্রিক ডিজাইন, স্টিচ টাইপ, নিট হবে না, টাক হবে না, মিস হবে, তারপর ইয়ান ফিডার পজিশন, মানে ইয়ানের যে 8টা ফিডার আছে, 8টা ফিডারের মধ্যে কোন ফিঙ্গারটা কোন সময় হচ্ছে ডাউন হবে, এই ফিডার পজিশনটা বোঝানো হচ্ছে। কারণ ফিডারটা তো পুরোটা, এবং এখানে ফিডিংটা ওইটাই কাউন্ট হবে যে ফিঙ্গারটা ডাউন হয়, just ওই ফিঙ্গারটাই, ওই ফিডিং পোর্শনটাই হচ্ছে কাউন্ট হবে ওই মোমেন্টে। সো এই ফিডার পজিশনটা এই জন্য বলা হয়েছে। সিলিন্ডার রোটেশন টাইমিং, সিলিন্ডার রোটেশনটা কিরকম হবে, এক এক সময় কিন্তু সিলিন্ডারটা রোটেশনটা ভ্যারি করে। যেখানে কমপ্লেক্স স্ট্রাকচার হবে সেখানে হচ্ছে সিলিন্ডারের রোটেশনটা কমে যায়। যখন প্লেন স্ট্রাকচার হবে বা ইজি স্ট্রাকচার হবে তখন হচ্ছে সিলিন্ডার রোটেশনটা বেড়ে যায়। বা অনেক সময় দেখা যাচ্ছে মেশিনের কিছু ফল্টের কারণে কিছু জায়গার মধ্যে নিডল ব্রেকেজ হচ্ছে, মানে নিডল ব্রেকেজ হয় বা হোল, মানে বিভিন্ন ধরনের ফল্ট তৈরি হয়। ওই ফল্ট গুলোর এখানে দেখা যাচ্ছে যে যদি স্পিডটা একটু কমিয়ে দেওয়া হয় তখন ওখানে হচ্ছে ফলটা হয় না। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে প্রোগ্রাম থেকে ওই পোর্শন গুলাতে, মানে এত মিনিট থেকে এত মিনিটের মধ্যে, যেহেতু পুরোটার একটা অ্যাসেম্বলি আছে, তো একটা বডি হইতে মোটামুটি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট সময় লাগে, বা 7 মিনিটও লাগে লেগিংসের টিউব গুলা হইতে। তো সেক্ষেত্রে হচ্ছে কোন টাইমের মধ্যে দেখা যাচ্ছে 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিটের থেকে 3.5 মিনিটের মধ্যে স্পিডটা একটু কমায় দিতে হবে, দিলে প্রবলেমটা সলভ হয়ে যায়। তো এই ধরনের প্রোগ্রাম অনুযায়ী হচ্ছে সিলিন্ডার রোটেশনের টাইমিংটা হচ্ছে ফিক্সড হয়। তো সিলিন্ডার রোটেশনের টাইমিংটা যখন ফিক্সড হয়, প্রত্যেকটা ইকুইপমেন্টস এর যে এখানে যেহেতু একটা কম্বিনেশন আছে, তো প্রত্যেকটা ইকুইপমেন্টস এর স্পিডটা এবং ওদের মোশনটা ওরকম ভাবে চেঞ্জ হয়ে যায়। তারপর অ্যাকচুয়েটর অ্যাক্টিভেশন যেটা, সো এখানে সিমলেস নিটিং মেশিনের মধ্যে যেটা আসতেছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাকচুয়েটর, যেটা আমি বলেছিলাম যে সলিনয়েড টাইপ ইলেকট্রোম্যাগনেটিক। সো বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক একটা সিগন্যালের মাধ্যমে এখানে পাইজো ইলেকট্রিক ইফেক্ট তৈরি হয়। তো পাইজো ইফেক্ট আমরা জানি যেটা বেন্ডিং এর থ্রোতে ইলেকট্রিসিটি তৈরি করে, বা ইলেকট্রিসিটি দিয়ে বেন্ডিং করা যায়। এই এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে উল্টাটা, হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে, ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে হচ্ছে বেন্ডিংটা করা হয়। এটা স্পিড হাই করা যায় বা লো করা যায় পাওয়ার অনুযায়ী। পাওয়ার যদি বেশি দেয় স্পিডটা হাই হবে, পাওয়ার যদি কম দেয় স্পিডটা লো হবে। সো পাওয়ার বেশি দিলে দেখা যাচ্ছে যে নিডেলটা বেশি উঠবে, তখন নিট ক্যাম্প তৈরি হবে, নিট লুপ তৈরি হবে। যখন আমি পাওয়ারটা মিডিয়াম দিব তখন দেখা যাচ্ছে যে মিস টাক তৈরি হবে। বা আমি যদি এখানে কোনো পাওয়ার না দিই তখন এটা ফিক্স থাকবে, এটা তখন মিস থাকবে। তো যখন এই পাওয়ারটা এনার্জাইজ হয় তখন বেসিক্যালি হচ্ছে দ্য অ্যাকচুয়েটর ক্রিয়েট এ ম্যাগনেটিক ফোর্স or mechanical displacement. So mechanical displacement, যে কারণে বেসিক্যালি দিস ফোর্স পুশ or রিলিজ দ্য সিলেক্টর জ্যাক বাট। তো সিলেক্টর জ্যাকের যে বাটটা, এই বাটের মধ্যে হচ্ছে এই ফোর্সটা এক্সপিরিয়েন্স হয়, এবং সেই অনুযায়ী বাটটা উপরে চলে যায়, এবং সেই অনুযায়ী হচ্ছে আহ ব্যাটার নাম যে, সরি, স্টেপার মোটরটা দিয়ে ক্যামের যে ট্র্যাকটা ওটা তৈরি হয়েছে। তারপর হচ্ছে জ্যাক পজিশন চেঞ্জ। সো এখানে আমি তখন বেশ কয়েকবার বলেছি যে হাই পজিশন নিডল রাইস, তখন নিট হয়, মিডল পজিশন টাক, এবং লো পজিশন মিস, নো নিটিং। সো এটা দিয়ে এটা বোঝানো যাচ্ছে। তো ক্যান সিস্টেম এক্সিকিউট দ্য অ্যাকশন। তো এখন হচ্ছে যে ওয়ান সিলেক্ট দ্য সিলেক্টর জ্যাক ফলো স্পেসিফিক ক্যাম্প পাথ। যেহেতু সিলেক্টর জ্যাকটা সিলেক্ট করার পর এটাতে একটা স্পেসিফিক ক্যাম্প পাথ তৈরি করে। তো রাইস ক্যাম্প হতে পারে নিডল লিফট, লোয়ার ক্যাম্প নিডল স্টে ডাউন। The actuator only select the cam performs and the actual needle movement. So basically, moral of the story এটাই যে the actuator only select the cam platform and the actual needle movement. So আসল খেলা এই অ্যাকচুয়েটর মধ্যে। এবার হচ্ছে টাইমিং প্রিন্সিপাল, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা বেসিক্যালি কিভাবে এত তাড়াতাড়ি কাজ করতেছে একটার সাথে একটা। সো এটা আমি যেভাবে এক্সপ্লেন করছি, এটা হচ্ছে জাস্ট বিফোর দ্য জ্যাক রিচ দ্য ক্যাম্প সেকশন, ক্যাম্প সিস্টেম, তখন প্রিসাইজলি সিনক্রোনাইজ উইথ দ্য সিলিন্ডারের রোটেশন নামের কাছাকাছি আসে।
তাহলে দেখা হচ্ছে এখানে মিস হয়ে যাচ্ছে, সো এখানে কোনো ধরনের কোনো লুপ তৈরি হচ্ছে না। সো প্রত্যেকটা হচ্ছে সিনক্রোনাইজলি পারফেক্ট হতে হয়, এবং সেটার জন্য এই নিটিং মেশিনের মধ্যে টেম্পারেচারটা সবসময় ফিক্স রাখা লাগে। তো এখানে যদি হাই টেম্পারেচার হয় তখন ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টস গুলো এগুলো রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো রেজিস্ট্যান্স বেড়ে গেলে এগুলো হচ্ছে এক একটা রেজিস্ট্যান্স, যেহেতু এক একটা এক এক ধরনের সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, সো এক একটার মধ্যে তখন হচ্ছে এক এক রকম রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্যান্স হচ্ছে এক্সপিরিয়েন্স হয়। সো যে কারণে এগুলোর মধ্যে ডিলে তৈরি হয়, এক একটার সাথে এক একটার সিঙ্ক্রোনাইজেশনটা প্রপারলি হয় না, সেই জন্য টেম্পারেচারটা হচ্ছে অনেক বেশি পরিমাণ আহ কঠোর ওয়েতে কন্ট্রোল করা হয়, এবং সাথে সাথে হিউমিডিফিকেশনটাও করা হয়। কারণ হিউমিডিটি কন্ট্রোল করা হয় এই জন্যে, কারণ যে ধরনের ইয়ার্ন তৈরি করা হচ্ছে এই ইয়ার্নগুলোর মধ্যে হিউমিডিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদিও এখানে কোনো ডাস্ট তৈরি হচ্ছে না, বাট এদের মানে যে হিউমিডিটিটা রাখা উচিত সেই হিউমিডিটিটা এখানে রাখতে হবে, না হলে ইয়ার্নগুলো মানে এখানে যে আমি এক্সাক্ট যে ইয়াটা পাচ্ছি, এক্সাক্ট যে হচ্ছে আমার যে টেক্সচারটা দরকার বা এক্সাক্ট যে ডাইমেনশনটা দরকার সেটা তখন আমি হচ্ছে পাবো না। এবং এই টেক্সচারটা এখন পুষানো হতে পারে, তাহলে তো আমি তো এই এটা এখন যদি আমি এরকম কন্ডিশনের মধ্যে যদি আমি বানাই, তাহলে আমি যখন বাইরে যাব এটা পরে তখন তো আমার এই কন্ডিশন থাকবে না, তখন এটা কিরকম করবে। এখন বেসিক্যালি হচ্ছে যখন ম্যানুফ্যাকচার করা হয় তখন হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার মেনটেন করে মডিফাই করা হয়, তারপর এটাকে হিটসেট করা হয়, এবং হিটসেট করে এটাকে ফিক্সড করে দেওয়া হয় যাতে বাইরের পরিবেশের সাথে এটার যে ডাইমেনশনটা এটা ওরকম ভাবে অ্যালাইন করে। আলটিমেটলি আমি যদি শুরুতে হিট সেটিং এর সময় যদি আমার এক একটা এক এক রকম হয়ে থাকে, তখন দেখা যাচ্ছে যে আমার হিট সেটিং আমি অ্যাকচুয়াল যে আউটপুটটা সেটা পাবো না, অ্যাকচুয়াল যে আমার টেনশন বা অ্যাকচুয়াল যে ডায়ামিটার বা অ্যাকচুয়াল যে ডাইমেনশনটা সেটা পাবো না। আমি যখন কাজ করব, যেমন স্টেন্ডার মেশিনে যেটা করে হিট সেটিংটা যখন করে, তো দেখা যাচ্ছে যে যদি এখানে কোনো কোনো সুতার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় তখন ওই জায়গায় এটা হিট সেটিং করে তারপর কম্পেক্টরের মাধ্যমে বা সানফারেজিং এর মাধ্যমে এটাকে প্রেস করে ফিক্স করে দেয়, এরপর বাইরে গেলে আর সমস্যা হয় না। তো এইখানে দেখা গেছে যে প্রেস করা লাগে না, কিন্তু এই যে এখানে যে কাজটা করা হচ্ছে যে হিট সেটিং এর মাধ্যমে এবং ডাইং এর মাধ্যমে হিট সেটিং এর মাধ্যমে ঠিক কতটা স্ট্রিং হবে সেটা কিন্তু আগে থেকে ডিফাইন করা হয়। তো সেই অনুযায়ী হচ্ছে এই জায়গার মধ্যে প্রত্যেকটা প্যারামিটার ওভাবে সেট করে দেওয়া হয়, কারণ প্রত্যেকটা ইয়ানের প্যারামিটার, প্রত্যেকটা ইয়ানের টেনশন, প্রত্যেকটা ইয়ানের হিউমিডিটি এবং মানে হিউমিডিটি এবং হচ্ছে যে টেম্পারেচার সবকিছু সেম থাকে। তো সেই জন্য ম্যানুফ্যাকচারিং এর সবকিছু আইডিয়াল করা হয় যাতে ফাইনাল প্রসেসের সময় সবগুলাকে একইভাবে ট্রিটমেন্ট করে পড়ার উপযোগী হিসেবে বের করে দেওয়া হয়। তো এই জন্য এই ধরনের কোনো প্রবলেম হয় না। যদি এখানে কোনোটার মধ্যে কোনো ভেরিয়েশন আসতো, তাহলে হিট সেটিং এ যাই ভেরিয়েশনটা চলে আসতো, তখন আর এটাকে কন্ট্রোল করা যেত না, তখন এটা রিজেকশনে চলে আসতো। তো সেই জন্য হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমি তখন যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেমন ভেরিয়েবল টেনশন, যেটা রিয়াদ প্রশ্ন করেছিল যে ভেরিয়েবল প্রশ্ন যে শেপ গুলা বা কিভাবে কন্ট্রোল করা হয়, তো ওই যে ভেরিয়েবল টেনশন গুলা ফিটারের চেঞ্জের টাইটেনিং বা টেনশনের মাধ্যমে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের টেনশন বা বিভিন্ন ধরনের শেপ দিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে অটোমেটিক ট্রান্সফার, যে অটোমেটিক ট্রান্সফারটা এটা বেসিক্যালি হচ্ছে ডায়ালজিকটাতে যে কাজটা হয়, এটা অটোমেটিক ট্রান্সফারটা এটা বোঝানো হয়েছে যে ডায়ালজিকের যে হ্যান্ডটা তৈরি হচ্ছে, ওই হ্যান্ডটা তৈরি হওয়ার পর আবার হচ্ছে রেগুলার নিট হচ্ছে। সো এই যে ট্রান্সফারটা ওইটাই এখানে বোঝানো হচ্ছে যে ডায়ালজিক অ্যালোজ অটোমেটিক ক্রিয়েশন অফ ফিনিশড ওয়েলস টু গার্মেন্টস কাম অফ দ্য মেশিন নিয়ারলি রেডি টু ওয়্যার। সো ওই যে পরিবর্তনটা একটা বিজ্ঞান থেকে একটা পরিবর্তন, এটা হচ্ছে অটোমেটিক ট্রান্সফারটা যে হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রয়িং বা বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে বা বিভিন্ন জায়গায় ওয়েট হচ্ছে বা হ্যান্ড হচ্ছে, তো এই জায়গাগুলোকে এখানে দেখানো হচ্ছে। তারপর হচ্ছে কোড সিস্টেম অফ ইলেকট্রনিক সিলেকশন অ্যান্ড লজিক, এগুলা হচ্ছে অ্যাকচুয়েটর, ষোলোটা ইলেকট্রিক অ্যাকচুয়েটর থাকে, 16টা থাকতে পারে, আমি বললাম তখন 12টা থাকতে পারে, 8টা থাকতে পারে, 16টা থাকতে পারে। তো 16টাই বেসিক্যালি ইউজ করা হয়। আমার এখানে যে ছবিটা আছে সেটা হচ্ছে 8টা এবং 12টা, তো 16টার ছবিটা আমার কাছে নাই, সেই জন্য আমি দেখাতে পারি না। জাস্ট দেখানোর জন্য এটা কিভাবে মাউন্টেন অবস্থায় থাকে এবং কিভাবে সে সিলেক্টর চেকে সিগন্যাল দেয় অ্যাকচুয়েটরটা, সেটা দেখানোর জন্য আমি এই ছবিটা ইউজ করছি। সো বেসিক্যালি বাংলাদেশে যেগুলো ইউজ হয় সেগুলোতে 16টা ইলেকট্রনিক অ্যাকচুয়েটর থাকে, প্রত্যেকটা ফিডার থাকে, এবং প্রত্যেকটার মধ্যে হচ্ছে আহ 12টা বা 16টা বা 8টা হচ্ছে প্যাটার্ন ড্রাম বোর্ড থাকতে পারে, যেটা পাইজ ইলেকট্রিক ফোর্সের মাধ্যমে বেন্ড হয় বা ভাইব্রেট করে। আর থ্রি টেকনিক্যাল ওয়ে, যেটা নিট টাক মিস, এগুলো তো সবাই জানে, এগুলো আর বলার কিছু নাই। আর এখন মোটামুটি হচ্ছে
এর যে অ্যাকশন বা ওভারঅল সবকিছু এটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তো সামনে হচ্ছে ফল্ট গুলা নিয়ে আলোচনা করব এবং হচ্ছে মেনটেনেন্স গুলো নিয়ে আলোচনা করবো, কিভাবে মেনটেনেন্স করা যায় বা কিভাবে মেনটেনেন্স করতে হয় এগুলো নিয়ে আলোচনা করবো। তো আপাতত নিটিং অ্যাকশন এবং হচ্ছে মেশিন ইকুইপমেন্টস নিয়ে কার কোনো কোশ্চেন আছে? মেশিনারি ইকুইপমেন্টস এবং নিটিং অ্যাকশন গুলা যা যা আলোচনা করেছি, অ্যাকচুয়েটর বোর্ডের যে অ্যাক্টিভিটিস গুলো, তারপরে হচ্ছে স্টেপার মোটরের যে অ্যাক্টিভিটিস গুলো, ডায়াল জ্যাক বা হচ্ছে স বা কাটা বা হচ্ছে ট্যাপার, প্রত্যেকটা ইকুইপমেন্টের যে অ্যাক্টিভিটিস গুলো যেগুলোর কম্বিনেশনে নিটিংটা হচ্ছে, এবং এবং এটা হচ্ছে একটা বাতাসের থ্রোতে নিচের দিকে টান টান অবস্থায় থাকে এবং সেটা যখন হয়ে যায় তখন সগুলো দিয়ে কেটে দেওয়া হয়, তারপর ওই বড ওই যে গার্মেন্টসটা যেটা তৈরি হয়েছে টিউবটা ওটা হচ্ছে সাইড থেকে পড়ে যায়, পরে হচ্ছে নিচে হোল্ডার থাকে এখানে চলে যায়। তো এই ওভারঅল যে আহ, আলোচনা, এটার মধ্যে কারো কোনো মানে বোঝা নিয়ে কোনো সমস্যা আছে বা কারো কোনো কোশ্চেন আছে? উম, না, সমস্যা নাই, কিন্তু আমাদের তো স্যারও তো বললো যে আমাদেরকে বানিয়ে আবার 2-3 জনের প্রেজেন্টেশন করতে হবে, সেক্ষেত্রে এই সফট কপিটি আমাদের তো দরকার। তা ওটা আমি দিয়ে দিবো, এটা আমি বেসিক্যালি আপনাদের জন্যই বানাইছি। তা আমার তো এটা আমি গতকালকে বানাইছি বেসিক্যালি আপনাদের জন্য। কারণ আমি যেটা জানি সেটা মুখে বলে তো সবাই নোট করতে পারবে না। আর হচ্ছে এটা আমি হচ্ছে সবাইকে দিয়ে দিব, আর কিছু ছবিও আমি দিয়ে দিব, বিভিন্ন ইকুইপমেন্টের ছবিগুলো। সো এটার হেল্প নিয়ে আপনারা হচ্ছে স্টাডি করে বানাতে পারেন। এবং প্রেজেন্টেশনটা আই থিঙ্ক মানে এখন যেটা বানাবে সেটা হুবহু দেখা যাচ্ছে আমি যেটা বানিয়েছি এটা কপি করেই বানানো। বাট যদি আপনারা মেশিন দেখতে পারেন সামনাসামনি, এটার অ্যাকশনটা যদি দেখতে পারেন কিভাবে কাজ করতেছে, সেটা দেখার পর আপনারা নিজেরা ইম্প্রোভাইজ করে সেটা রেডি করতে পারবেন আর কি। যেহেতু আপনাদের এটা একটা টাস্ক, সো আপনাদেরকে তো একটা কিছু একটা দিতে হবে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে আমরা যখন কোন একটা প্রোগ্রাম করি, ওই নিটিং এর জন্য করতে দেই, বলে যে এইটা 24 গেজে করে দেন এত কাউন্ট দিয়ে, ঠিক আছে। এখন আপনি ওখানে বলছিলেন যে মেশিন গেজও আছে, এখানে নিডল গেজও আছে, সেই ক্ষেত্রে এখানে কোনটা ফোকাস হচ্ছে? এখানে বেসিক্যালি 24 গেজে যেটা করে দেয়, এটার প্রোগ্রাম আমরা বলি যেটা বলে এটাকে। প্রোগ্রামে থাকে যে 24 গেজে এইটা করতে হবে, এত কাউন্ট শুধু 34 কাউন্ট আর 28 গেজে করতে হবে, ফর এক্সাম্পল। হ্যাঁ, তো সেখান থেকে হ্যাঁ, এখানে তো চব্বিশ গেজটা। গেজে এটা হচ্ছে আপনার যে মেশিনের যে গেজটা ওটা কাউন্ট হয়। নিডল গেজটা তখন কাউন্ট হয় যে নিডল আমার কত চিকন বা মোটা আমি দিচ্ছি। সো ও আচ্ছা। আমার, আর এখানে হচ্ছে যেটা আপনি যেটা 24 গেজে বলতেছেন, এটা হচ্ছে একটা থেকে একটা ওয়েলস গুলা যে থাকে, ওয়েলস গুলার যে কম্প্যাক্টনেস বা ওয়েলস গুলার যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটা বেসিক্যালি সিলিন্ডারের গ্রোবের যে একটার সাথে একটার যে ডিস্টেন্স, এবং ওই প্রত্যেকটা ডিস্টেন্স কতগুলা নিডল থাকে, ওই গেজটাকে কাউন্ট করা হয়। পার ইঞ্চিতে, তাই না? হুম। আর হচ্ছে নিডলের যেটা, এটা হচ্ছে আপনার নর্মালি কোনো গ্রোবের মধ্যে এক যে যে গ্রোবগুলো থাকে ওই গ্রোবে এক ধরনের নিডল ইউজ করা হয়। মানে একটা সিঙ্গেল একটা মানে নিডলের থিকনেসটা বোঝার জন্য বেসিক্যালি নিডলের গেজটা ইউজ করা হয়। সো আমার সিলিন্ডার যদি বড় হয়, ডেফিনেটলি আমার নিডল সংখ্যা যদি মানে বাড়ে, নিডল সংখ্যা ডেফিনেটলি বাড়ে। সো দেখা গেছে যে অনেক সময় নিডল সংখ্যা বাড়ে না, তখন হচ্ছে নিডলের গেজ গুলাকে মোটা করে দেওয়া হয়। যেমন সোয়েটারের মধ্যে নিডলের গেজ গুলা থেকে অনেক বেশি, মানে সেই সোয়েটারের মধ্যে মেশিন গেজটা থাকে বেশি বাট নিডল গেজ থাকে কম। মানে নিডল গেজ মানে 1 ইঞ্চিতে নিডলের সংখ্যা কম থাকে, ইনডাইরেক্ট সিস্টেম কাইন্ড অফ। আর নিটিং আচ্ছা, এর মধ্যে আমি যেটা নিয়ে আলোচনা করেছি সেটার মধ্যে হচ্ছে দেখা গেছে যে নিডল গেজটা বা নিডলের থিকনেসটা বোঝানোর জন্য নিডল গেজটা, আর এই যে আপনাদেরকে যেটা বলে 28 গেজ এই মেশিনটা করে দিই, তখন হচ্ছে 28 গেজের অনুযায়ী হচ্ছে সিলিন্ডারটা সিলেক্ট করে কোন মেশিনটা বসাবে, কোন ডায়ার মেশিনটা বসাবে, এবং সেই মেশিনে হচ্ছে টেনশন গুলো কন্ট্রোল করে। আপনি তো নিশ্চয়ই কনভেনশনাল নিটিং এর কথা বলতেছেন। সো ওখানে হচ্ছে আপনার হচ্ছে টেনশনারের থ্রোতে বা হচ্ছে বিডিকিউপুরি বা সবকিছু কম্বিনেশনের মধ্যে ওই অনুযায়ী হচ্ছে টেনশনারের মাধ্যমে ওখানে ওই 28 গেজ বলেন বা 24 গেজ বলেন ওভাবে হচ্ছে করে দেওয়া হয়। তখন ওখানে ওই যে যেটা বললাম মেশিনের যে গেজটা ওইটাকেই কাউন্ট করা হয়। আমার আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি, বলেন। আর একটা হচ্ছে যে আপনার ওই, ধরেন আমি একটা ওপেন দেয়া করব, ফিনিশিং এ ধরেন আমার রাখতে হবে 62 সে। তো সেই ক্ষেত্রে আচ্ছা, আমার কি ওই নিটিং এও কি ওই 62 মানে 32 ডাই আমাকে করতে হবে?
নাকি আমি যদি না, চাই যে নিটিং এ একটু এখন নিটিং এ আপনি যদি সিমলেসের কথা যদি বলেন, সিমলেসে আপনি ওপেন ইট করতে পারবেন না। কারণ হচ্ছে সিমলেসে ওপেন ইট করলে এখানে সাইডে সিম তৈরি হয়ে যাবে, তখন এটা সিমলেসে আসলে কোনো ভ্যালু থাকবে না। সিমলেস ভেবে করার কোনো লাভ নাই। আর সিমলেস যদি করে না, তাহলে দেখা গেছে যে এটা আসলে কেউ ইউজ করে না, কারণ যে ডিজাইন টু ডিজাইন ম্যাচ করা যায় না। এখন আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনার নর্মাল নিটিং মেশিন, আর নর্মাল নিটিং মেশিনে এই জিনিসটা করা হয় আপনার ইয়ানের উপর ডিপেন্ড করে যে আপনার কটন ইউজ করতেছেন, নাইলন ইউজ করতেছেন বা কি ইউজ করতেছেন। সো এখানে কটনের একটা শ্রিঙ্কেজ লিমিট থাকে। সো আপনার এই ফ্যাব্রিকটা যেটা আপনি তৈরি করছেন, এটা তো আপনি বেশ কয়েকটা স্যাম্পল তৈরি করবেন। তো স্যাম্পল তৈরি করে আপনি ফুল যে প্রসিডিউরটা সেটা কিন্তু কন্টিনিউ আপনাকে ফুলফিল করতে হয়। লাগে হচ্ছে নিটিং করলেন, নিটিং করার পর এটা আপনার হচ্ছে ইয়াটা নিলেন, আপনি ধরেন এটা হচ্ছে আপনি ডাইমেনশনটা নিলেন, তারপর এটাকে স্টিমিং করলেন বা হচ্ছে এটাকে ডাইং করলেন। ডাইং করার পর দেখবেন যেটা হচ্ছে কতটা শ্রিঙ্কেজ হচ্ছে, তো কত পার্সেন্ট শ্রিঙ্কেজ হচ্ছে সেই অনুযায়ী বেস করে আপনাকে হচ্ছে ডায়াটা সিলেক্ট করতে হবে। বা যদি আপনি ওপেন ইট করতে যান, আপনাকে ডায়াটা অনুযায়ী সিলেক্ট করতে হবে। যদি আপনার শ্রিঙ্ক পার্সেন্টেজ 5% হয়, তাহলে আপনাকে 5% বেশি ডায়ামিটার হচ্ছে বানাতে হবে, যাতে হচ্ছে ফাইনালি আপনি ডাইং করার পর এই 5% শ্রিঙ্ক হয়ে আলটিমেট যে আপনার যে ডাইমেনশনটা সেটা আপনি অ্যাচিভ করতে পারেন। সো আলটিমেটলি আপনাকে ফ্যাব্রিকের যে শ্রিঙ্কেজ পার্সেন্টেজ সেটাকে বের করে সে অনুযায়ী আপনাকে হচ্ছে ডায়ামিটারটা সিলেক্ট করতে হবে বা টেনশন সিলেক্ট করতে হবে, বা অনুযায়ী আপনাকে গ্রেজ ফ্যাব্রিকটা তৈরি করতে হবে। তার মানে অবশ্যই প্রতিটা বাল করার আগে পূর্বে একটা নিটিং স্যাম্পল করে ওটা ডাইং করার পরে শ্রিঙ্কেজ চেক করার পরে তারপর বালকে যাইতে হবে নিটিং এ, তাই না? অবশ্যই, অবশ্যই, এবং এইটাই করে। এবং প্রত্যেকটা ফ্যাক্টরিতে কারণ হচ্ছে কি থিওরিটিক্যালি অনেক কিছু বোঝা যায়। কারণ প্রত্যেকটা ইয়ানের মধ্যে আপনার ধরেন আমি বুঝলাম যে এই ইয়ানের মধ্যে দেখা গেছে যে প্রত্যেকটা লট বাই লট দেখা যাচ্ছে যে চেঞ্জ গুলো আসে। ধর সেম ইয়ান ইউজ করতেছেন, সেম ডিজাইন ইউজ করতেছেন, দেখা যাচ্ছে যে ইয়ানের কিছু লটের পরিবর্তনের কারণে সেম ইয়ান, বাট লটের পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে সিঙ্কেজ পার্সেন্টেজ 2% বা 3% ভ্যারি করতেছে। তো তখন প্রত্যেকটা লটের জন্য আপনাকে হচ্ছে স্যাম্পল দিয়ে ওটা শ্রিঙ্কেজটা কাউন্ট করে সে অনুযায়ী হচ্ছে আপনাকে প্রোগ্রামটা আবার সেট করে দিতে হয়। নর্মালি ইয়ানের প্যাটার্ন অনুযায়ী যদি শ্রিঙ্কেজ পার্সেন্টেজের সাথে যদি এটা মিলে যায়, লাইক যে আমি স্যাম্পলটা যেটা তৈরি করছি, সে স্যাম্পল থেকে আমি যেটা আউটপুটটা পাইলাম সেটা আমার অ্যাচিভেবল যে ডাইমেনশন সেটাকে কাভার করতেছে, তাহলে তো আমার আর কিছু করার দরকার নাই। যদি কাভার না করে তাহলে আমাকে প্রোগ্রামে যায় টেনশনটা তখন কমাইতে হয় বা বাড়াইতে হয়। যদি সাপোজ দেখেন যে শ্রিঙ্কেজ বেশি হয়ে গেছে, তখন হচ্ছে আমার এখানে হচ্ছে আমার লুপ লেন্থটা বাড়ায় দিতে হবে বা টেনশনটা একটু বাড়ায় তখন টেনশনটা একটু বাড়ায় দিতে হবে, একটু কম্প্যাক্টনেসটা একটু বাড়ায় দিতে হবে যাতে শ্রিঙ্কেজটা কম হয়। আবার যদি এখানে আপনার যদি দেখা যাচ্ছে যে শ্রিঙ্কেজ অনেক একদমই হচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে আপনার তো ডাইং প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে। সো বেসিক্যালি তো এখানে আহ, আপনার শিং তো কিছুটা করা দরকার। তো যদি শিং না করে তাহলে আপনি চাইলে হচ্ছে এখানে টেনশনার যা যেগুলো আছে এগুলো ফিক্স রাখতে পারেন, বা আপনার যদি অ্যাচিভেবল হয় তাহলে তো হয়েই গেল। তো সেই অনুযায়ী আলটিমেটলি আপনি জাস্ট হচ্ছে ডিফাইন করবেন। এবং যদি আপনি বেশি কম্প্যাক্ট দিয়ে দেন তাহলে হচ্ছে শ্রিঙ্ক কম করবে, কিন্তু তখন আবার জিএসএম যেটা সেটা বেশি চলে যাবে, আপনার সুতা বেশি চলে যাবে। তার মানে এটা আপনার প্রোডাকশনের জন্য লস। সো আপনি এটা কেন করতে চাবেন? সো আপনি সে একটা জিএসএম ফিক্সড রেখে সেই অনুযায়ী হচ্ছে আপনি কিভাবে কম সুতা দিয়ে সেম ডাইমেনশনটা আপনি দিতে পারেন, সেটাই হচ্ছে আপনার টার্গেট থাকবে। তো সেই অনুযায়ী আপনি অবশ্যই কম সুতা দিয়ে যখন দিবেন তখন শ্রিঙ্ক কম বেশি করবে। তো ওটাকে কন্ট্রোল করার জন্য টেনশন ওভারঅল সবকিছু যা আছে সবকিছু অপটিমিস্টিক ওয়েতে ডিল করে তারপর হচ্ছে স্যাম্পলটা ফাইনাল করা হয়, তারপর এটা বাল্কে চলে যায়। যদি এই ক্ষেত্রে এরকম হয় যে আমার জিএসএম আপনার 10% প্লাস মাইনাস আমার সুযোগ আছে, আর আপনার মনে করেন শ্রিঙ্কেজ আছে 3 থেকে 4, সেই ক্ষেত্রে কি হুম। কোনোই করা যায় যে নিটিং করার পরে পুরো ফিনিশিং এ যায় আর পরে 2 ইঞ্চি প্লাস মাইনাস করা যায়, এরকম কোনো সুযোগ আছে? আপনার যদি ওপেনে যদি করেন আপনি, হ্যাঁ, জি মানে জি ওপেনে যদি করেন, মানে হচ্ছে যদি কনভেনশনাল নেটিভ যদি আপনি করেন, তাহলে এটাকে আপনি স্ট্যান্ডার্ডিং করতে পারতেছেন, তাই না? হিট সেটিং করতে জি পারতেছেন। সো জি জি ওখানে জি আপনার কিন্তু ওভারফিট আন্ডারফিটের মাধ্যমে আপনাকে জিএসএম কন্ট্রোল করার সুযোগ আছে। সো আপনি ওখানে জিএসএম কন্ট্রোল করতে পারতেছেন ইজিলি। এবং চাইলে আপনি এখানে হচ্ছে বিভিন্ন প্যাডিং এর মাধ্যমে স্ট্যান্ডার্ড যে প্যাডার থাকে এই প্যাডারের মাধ্যমে আপনি হচ্ছে এখানে আপনি এটাকে জিএসএম কন্ট্রোল করতে পারতেছেন, বানাতে পারতেছেন বা কমাতে পারতেছেন। ওখানে আপনার একটা বড় ধরনের সুযোগ থাকে স্ট্যান্ডার্ড মেশিনে। দেন হচ্ছে আপনি এটাকে যখন আবার হিট সেটিং করে ফাইনালি যখন এটাকে ফ্যাব্রিক নিটিং যখন হয়, তখন তো আপনাকে কম্প্যাক্টর মেশিন ইউজ করতে হয়। তো কম্প্যাক্টরে যখন আপনি হচ্ছে কম্প্যাক্টর মাধ্যমে যখন আপনি এটাকে ফিক্স করে দিবেন, তখন ওইটা ওখানে লক হয়ে যাবে। সো আলটিমেটলি আপনার কিন্তু অনেকগুলো জায়গার মধ্যেই এই জিএসএম বা ওয়েট বা জিএসএমটাই তো ওয়েট, এটাকে আপনার হচ্ছে কন্ট্রোল করার মতো অপশন আছে।
সো আপনি যদি 2% 3% যদি এটা আপনার হয়েও থাকে, এটা আপনি পরবর্তীতে করে ফেলতে পারবেন। যদি এতটা ফ্লেক্সিবল, মানে যদি এরকম ফ্লেক্সিবল না থাকতো, তাহলে কিন্তু প্রচন্ড প্রচুর পরিমাণ ফল্ট তৈরি হতো, রিজেকশন তৈরি হতো, এবং ফুল প্রসেসটা বারবার রিপিট হইতো। সো যেহেতু অনেকগুলো জায়গার মধ্যে এই জিনিসটা কন্ট্রোল করার অপশন আছে, সো 4-5 বা 2% 3% এগুলো কোনো ম্যাটার না। আর বাট কিছু এটা তো কিছু ক্ষেত্রে টিউবে। যেগুলো হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ধরেন ফ্যাব্রিকটা অনেক বেশি পাতলা হয়ে গেল, তখন এটারে আপনি ওভারফিটের মাধ্যমে হচ্ছে আপনি এটাকে ভারী করতে পারেন। বাট ওভারফিটের একটা রেঞ্জ থাকে, ওই রেঞ্জটা আপনি যদি দেখা গেছে যে এই রেঞ্জের মধ্যে আসলে দিলে এটা হবে না, তখন আপনাকে যেটা আলটিমেটলি করতে হবে, তখন দেখা যাচ্ছে ফ্যাব্রিকের কম্প্যাক্টনেস বেড়ে যাবে বেশি। যদি আপনি ওভারফিট দিয়ে দেন, ফ্যাব্রিক কম্প্যাক্টনেস বেড়ে যাবে, তখন জিএসএম বেড়ে যাবে বেশি। জিএসএম বাড়ানোর জন্যই তো আপনি করবেন, তো কম্প্যাক্টনেসটা তখন বেড়ে যাবে। তখন দেখা গেছে যে বাইরের রিকোয়ারমেন্ট এটাকে ব্রেক করতে পারে, তখন কিছু কিছু ক্ষেত্রে ওই জায়গাগুলো হচ্ছে রিজেকশন হয় আর কি। হ্যাঁ জি, বলেন কি বলতেছেন। টিউবের ক্ষেত্রে তো ওই সুযোগটা নাই, তাই না? টিউবের ক্ষেত্রে ফিক্সডই। টিউবের ক্ষেত্রে এই সুযোগটা নাই, এবং সূচকের খুব একটা দরকারও পড়ে না, কারণ টিউবে তো আপনি ছোট একটা লেন্থ করতেছেন, জাস্ট আপনার যে বডির যে মেজারমেন্ট, এই বডি মেজারমেন্ট অনুযায়ী আপনি করতেছেন, কইরা আপনি এটাকে স্যাম্পলে পাঠিয়ে দিতে পারতেছেন। সো আপনার রিজেকশন এখানে একদম কম হচ্ছে, ওয়েস্টেজ কম হচ্ছে। সো আপনি এটাকে বারবার বাল করে, মানে ইয়া করে, ডাইং করে তারপর আনার পর আপনি চেক করতে পারতেছেন। তারপর হচ্ছে এটা যখন হয় সেম থাকে, এটা যদি ফিক্স হয় হয়ে যায়, তখন এটাকে দিয়ে আপনি বাল্কে চলে যাচ্ছেন। তো টিউবে এই জিনিসটা দরকার নাই, কারণ টিউবে আপনাকে স্ট্যান্ডার্ড মেশিনে ঢোকানো লাগতেছে না, টিউবে আপনাকে কম্প্যাক্টরে ঢোকানো লাগতেছে না, কোনো ধরনের কোনো প্রসেসই করা লাগতেছে না এগুলা। কারণ এই প্রসেসগুলো যদি আপনি করতে চান, একটা স্ট্যান্ডার্ড মেশিনে যদি আপনি একটা প্রসেস চালাতে চান, আপনাকে ফ্যাব্রিক মিনিমাম 100 মিটার মতো ফ্যাব্রিক আপনাকে তৈরি করতে হবে, বা আরো বেশি করতে হবে। 100 মিটারও হবে না, আই থিঙ্ক 100 মিটার হবে না আরো, মানে মোটামুটি আপনাকে 3-400, আমার জানা না, আমার এটা সম্পর্কে আইডিয়াটা নাই। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেশিনে আপনি যদি প্রোডাকশন চালাতে চান বা একটা টেস্ট করতে চান, তাহলে আপনাকে একটা লম্বা পরিসরের লেন্থ হচ্ছে আপনাকে কাউন্ট করতে হবে। So, এটা যদি ঠিক না হয়, ওই তাহলে 100 মিটারে পুরোটাই করা ওয়েস্টেজ যায়, ওরা হিসেবে কি চলবে। ওই বর্ডার দেয়, বর্ডার অ্যাড করে দেয়, 100 মিটারও হ্যাঁ, করা এই যায়, স্যাম্পল 100 মিটার 50 মিটারও হচ্ছে করা এরকমই আর কি, যায়। মানে এরকমই আর কি, অল্প পরিমাণে হইলো 100 মিটার, বাট ওখানে আপনি কতটুকু করতেছেন, এখানে আপনি 1 মিটারও করা লাগতেছে না। আপনার এক হুম ফিট বা হুম 2 ফিট করে জাস্ট অল্প একটু করে আপনি হচ্ছে এটাকে চেক করতে পারতেছেন। সো ওখানে ওই জিনিসগুলো খুব একটা প্রবলেম নাই, যেহেতু আপনি ওয়েস্টেজ কম হচ্ছে এই আর কি। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমি নেক্সট স্টেপে চলে গেলাম। নেক্সট স্টেপ হচ্ছে ফল্ট গুলা। তো বেসিক্যালি এই নেটিং মেশিনে যে ফল্ট গুলা হয়, তো ফল্ট গুলার মধ্যে প্রথম যে ফল্ট গুলো সেটা হচ্ছে যে ড্রপ স্টিচ বা হোল, এটা অনেক বেশি হয়। তো এই হলগুলো হচ্ছে মিস লুপের কারণে হয়। ধর, মানে সাপোজ কোন একটা নিডেল হচ্ছে লুপটা তৈরি করতে পারলো, যে আমি তখন যেটা বললাম, যে সিলেক্টর ঠিকই সবকিছু করে দিল, নিডেলের মোশনটাকে ফিক্স করে দিল, বাট ফিঙ্গারটা ড্রপ করে, যার কারণে ফিটিংটা হয় না, সো মিস হয়ে যাচ্ছে। সো এই ধরনের যদি প্রবলেম হয়, তাহলে হচ্ছে হোল তৈরি হয়। তো এই হোলগুলো বেসিক্যালি যে পেড নিডেল বা নিডেল যদি থাকে, বা রং স্টিচ ক্যাম সিলেকশন, এই ধরনের প্রবলেম হলে এখানে এই হোলগুলো হতে পারে। আনইভেন লুপ গুলো যদি আনইভেন হয়, তো সেক্ষেত্রে দেখছে ইনকারেক্ট ইয়ার টেনশন, যদি ইয়ার টেনশনটা এক একটা ফিটার এক এক রকম হয়, তখন হচ্ছে স্টেপার মোটর দিয়ে যে আমি যে লুপ লেন্থটা ফিক্স করে দিলাম, সে অনুযায়ী হচ্ছে না। কারণ লুপ লেন্থ আমি, সাপোজ আমি হচ্ছে করলাম 2 মিলিমিটার, 2 মিলিমিটার লুপ লেন্থ আমি করলাম, বা 1 মিলিমিটার করলাম, তো সেক্ষেত্রে আমার এখানে ফ্যাব্রিক ইয়ার্নের টেনশনটা অনেক বেশি দিয়ে দিলাম। তো বেশি দেওয়ার কারণে দেখছে 2 মিলিমিটার লুপ সে হচ্ছে না, সে কম হচ্ছে। বা আমি হচ্ছে টেনশনটা কমাই দিলাম, তখন হচ্ছে 2 মিলিমিটার জায়গায় একটু বেশিও চলে যেতে পারে। তো এই ধরনের প্রবলেম হয়। পিলিং হইতে পারে, যদি ইয়ারের কোয়ালিটি খারাপ হয় তখন পিলিং হয়। তারপর হচ্ছে কালার মিসঅ্যালাইনমেন্ট যেটা, তখন হচ্ছে এটা হচ্ছে ফল্টি ইয়ার ফিটার। ওই যে আমি বললাম যে ইয়ার ফিটার মধ্যে কালার ফিঙ্গার থাকে, সো কালার ফিঙ্গার যদি প্রপারলি হচ্ছে ডাউন না হয়, তখন হচ্ছে এই কালারের প্রবলেম গুলো হতে পারে। আর ফ্যাব্রিক কার্লিং, এই জিনিসগুলো হচ্ছে আনইভেন স্টিচ ক্যাম, মানে যে যে স্টিচ বিভিন্ন জায়গায় এক এক রকম যদি লুপ হয়, তাহলে এক এক জায়গায় এক এক রকমের হচ্ছে ডাইমেনশন তৈরি হবে। So তখন দেখা যাচ্ছে যে কোনো জায়গায় কার্ল হয়ে যাবে, তারপর ডিস্টরশন হয়ে যাবে।
তারপর এজ গুলার মানে কোন কোন জায়গায় টুইস্টেড হয়ে যাবে ওয়েস্ট গুলা, যখন ওয়েস্ট এজ গুলার মধ্যে যদি টেনশন বেশি হয় বা লুপ লেন্থ যদি কম হয়, তখন এই জায়গাগুলো কার্ল হয়ে যাবে। কম্পারেটিভ যেখানে লুপ লেন্থ বেশি সেখানে কার্ল কম হবে। তো স্ল্যাব তৈরি হতে পারে, যে হ্যাঁ যে ইয়ান টেনশনটা যদি প্রপারলি না হয় বা ইয়ানের মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তখন একটা স্ল্যাব তৈরি হতে পারে। এছাড়াও আরো কিছু প্রবলেম আছে, লাইক হচ্ছে নিডল লাইন তৈরি হওয়া। নিডল লাইন মানে কোনো একটা জায়গায় যদি নিডলটা ব্রেক হয়ে যায়, তখন এই অনুযায়ী ওয়েলস বরাবর একটা মিস ক্যাপ তৈরি হবে, মিস লুপ তৈরি হবে, তখন ওই জায়গাটা একটা নিডল লাইন দেখা যাবে। তারপর হচ্ছে ওয়েল মার্ক আসতে পারে। তো ওয়েল মার্ক আসলে দেখা গেছে যে ওয়েল মার্ক হচ্ছে যে এখানে মানে আমার ওয়েল ফ্লোটা যদি একটু বেশি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে ওয়েল গুলো হচ্ছে নিডলে চলে আসে। তো নিডল থেকে ফ্যাব্রিকে চলে যায়, তখন ওই ওয়েল গুলো দেখা গেছে যে আর উঠানো যায় না, ডাইনে যায়, বা ডাইগে যায় উঠাতে গেলে এক্সট্রা এফোর্ট দিতে হয়। তো ওয়েল মার্ক আসতে পারে। তারপর হচ্ছে ইয়ারের টেনশনের ভেরিয়েশনের কারণে আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে বাড়ি পাট্টা বলে এটাকে। এটা হচ্ছে ইয়ার টেনশন যদি ভেরি করে, তখন দেখা যাচ্ছে প্রত্যেকটা কোর্স বরাবর এই বিভিন্ন ইয়ার টেনশনের কারণে এখানে একটা টেক্সচার চলে আসে, এটাকে বাড়ি পাট্টা বলা হয়। সো এই ধরনের প্রবলেম আসতে পারে। আবার দেখা যাচ্ছে যে হ্যাম যেখানে তৈরি হচ্ছে এই মেশিনে, ওই হ্যামের যে ওয়েল্ডিং গুলা, ওই ওয়েল্ডিং গুলা হচ্ছে প্রপারলি নাও হতে পারে। তো এখানে বেসিক্যালি যে ডায়াল জ্যাক যেটা থাকে, ওই ডায়াল জ্যাকের কোনো প্রবলেমের কারণে হচ্ছে ওখানে ওই ধরনের ওয়েল্ডিং গুলা মিস হতে পারে। তারপর আছে হচ্ছে জিএসএম এর যে প্রবলেম হতে পারে, জিএসএম টা কম বেশি আসতে পারে। সো এটা বেসিক্যালি জিএসএম কম বেশি হচ্ছে স্টেপার মোটরের যে লুপ লেন্থটা, ওই লুপ লেন্থটা যেটা ফিক্স করা হয়, সেক্ষেত্রে যদি ইয়ারের টেনশনটা সবগুলারই কম থাকে কম্পারেটিভলি, তখন হচ্ছে জিএসএম টা বেশি হয়ে যায়, কারণ লুপ লেন্থটা তখন বেশি হয়ে যায়, সুতা তখন বেশি চলে যায়। আবার এটা ভাইস ভার্সা হতে পারে। সো ওভারঅল এই প্রবলেম গুলা হয়ে থাকে। এবং হচ্ছে মেশিনে কিছু মেকানিক্যাল কিছু প্রবলেম হয়। সেটা হচ্ছে যে এই যে প্যাটার্ন নাম্বার গুলো হয়, প্যাটার্ন নাম্বার গুলো যখন ডিজাইনে প্রবলেম গুলো আসে, ডিজাইন লাইক হচ্ছে কোনো একটা জায়গার মধ্যে হচ্ছে হোল তৈরি আসতেছে, এটা সূত্রাপাতটা প্যাটার্ন নাম থেকেই তৈরি হয়। যে কোনো একটা প্যাটার্ন নাম বোর্ড হয়তো বা কাজ করতেছে না, তো সেই জায়গায় সেই সিলেক্টর চেকটা তখন ওয়ার্কেবল হচ্ছে না, ওই মোমেন্টে ওই জায়গার যে আহ, জায়গাটা, ওই জায়গার মধ্যে একটা হোল তৈরি হয়ে যাচ্ছে। তো এরকম প্রত্যেকটা ইকুইপমেন্টে একটা একটা করে প্রবলেম হতে পারে। আর মোটরের যে বেল্টটা, এই বেল্টটা দেখা গেছে কোনো সময় হচ্ছে লুজ হয়ে যায়। মোটরের বেল্টটা যদি লুজ হয়ে যায়, তখন এখানে একটা ডিলে তৈরি হয়। মোটর চালু করার পরে ডায়াল চেক এবং হচ্ছে সিলিন্ডারের তখন একটা ডিলে তৈরি হয়। দেখা যাচ্ছে মোটর ঘুরতেছে, সিলিন্ডার ঘুরতেছে না, বা স্পিডটা স্লিপ একটা স্লিপ তৈরি হচ্ছে। আবার দেখা গেছে যে সিলিন্ডারের সাথে যে ডায়ালের যে কানেকশনটা আছে, সেটাও একটা টাইমিং বেল্টের থ্রোতে আছে। সো ওই টাইমিং বেল্টের লেন্থ যদি বড় হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে আমি নিচে সিলিন্ডারটা যে ঘোরাচ্ছি, সেটার সাথে বেসিস করে উপরে ডায়ালটা ঘুরতেছে না, অ্যালাইন করতেছে না। তখন দেখা যাচ্ছে যে ওয়েল্টিং যেখানে তৈরি হচ্ছে, সে ওয়েল্টিং গুলা এখানে প্রপারলি হচ্ছে না। সো বেসিক্যালি ওয়েল্টিং এর প্রবলেমটা হয় বেল্টের টেনশনের কারণে, এবং ডায়াল চেক যদি ভেঙে যায়, এই কারণে, এই দুইটা কারণে হচ্ছে ওয়েল্টের প্রবলেমটা হয়েছে। একটু আগে আমি যেটা কথা বলছিলাম। আর হচ্ছে এই টেনশন গুলো, বেল্টের টেনশন গুলো আসলে যদি কমে যায়, তাহলে কি করা? বেল্ট তো আসলে টেনশন যদি কমে যায়, তাহলে কি বেল্ট চেঞ্জ করতে হয়? বেল্ট চেঞ্জ করতে হয় একটা সময় যাওয়ার পর, বাট এই টেনশন গুলোকে বিভিন্ন বারের মাধ্যমে, টাইটের মাধ্যমে, টাইটিং এর মাধ্যমে এই বেল্ট টেনশন গুলোকে একটু টেনশনটা ঠিক করা হয়। যখন দেখা যাচ্ছে যে বারের রেঞ্জটা এক্সিট হয়ে গেছে, বাট এখন আর এটা হচ্ছে না, বা টিথ গুলো অনেক বেশি দুর্বল হয়ে গেছে, স্লিপেজ হচ্ছে, তখন এই বেল্ট গুলোকে চেঞ্জ করে দেওয়া হয়। তো বেসিক্যালি এই ধরনের মেশিনের মধ্যে বেল্টের মধ্যে যেগুলা নাইলনের বেল্ট হয়, সেগুলোর চাইতে যেগুলো ওয়্যারের বেল্ট হয়, ওগুলো অনেক বেশি সাস্টেনেবল থাকে, কারণ ওয়্যারের বেল্ট গুলো অনেক বেশি টেকসই হয়। আর নাইলনের বেল্ট গুলো ছিঁড়ে যায়, তাড়াতাড়ি ভেঙে যায়, বা ম্যাটেরিয়াল শোর হার্ডনেস যদি অনেক বেশি হয়ে যায়, বা শোর হার্ডনেস যদি ভালো নয়, ম্যাটেরিয়াল যদি খারাপ দেয়, তখন একটা সময় এটা ভেঙে ভেঙে যায়। এই আর কি বিষয়। আর এটা ছিল হচ্ছে মেশিনের ফল্টের যে এক্সপ্লেনেশন গুলা। এই ধরনের ফল্ট গুলা হতে পারে। নর্মাল ইটিং মেশিনে যে ফল্ট গুলা হয়, এখানে ওই ফল্ট গুলাই হয়। কিছু স্পেসিফিক, বাট নর্মাল ইটিং মেশিনে যে যে কারণে এই ফল্ট গুলা হয়, এখানে ওই কারণগুলো একটু ভিন্নতা তৈরি করে, কারণ এখানে ইকুইপমেন্ট গুলো একটু আলাদা। আর হচ্ছে এই মেশিনের মধ্যে আহ, বাতাসের যে ব্যাপারটা, এয়ারের পরিমাণটা মোটামুটি হচ্ছে 2 মিটার কিউবের মতো লাগে। 2 মিটার কিউব না, 1 মিটার কিউবের মতো লাগে মোটামুটি। এটা হচ্ছে জাস্ট সারাদিনে 1 মিটার কিউবের মতো পরিমাণ বাতাস এখানে লাগে, কারণ এখানে বাতাসের কোনো ওয়েস্টেজ হচ্ছে না। আর এখানে বাতাসের যে প্রেশারটা, সেটা হচ্ছে 6 বার দিতে হয়। কারণ এই যে আমি প্রত্যেকটা ইকুইপমেন্ট নিয়ে আলোচনা করেছি, ফিঙ্গার, তারপরে স্টেপার মোটর, তারপর হচ্ছে আহ প্যাটার্ন নাম বোর্ড। সো ওভারঅল যে
জায়গাগুলো আছে, প্রত্যেকটার পিছনে হচ্ছে একটা করে ইলেকট্রোম্যাগনেটিক বাল্ব থাকে। সো বেসিক্যালি প্রত্যেকটা জিনিস হচ্ছে নিউমেটিক ওয়েতে কাজ করে। এই যে ফিঙ্গারটা ডাউন হচ্ছে, আবার ফিঙ্গারটা উঠে পড়তেছে, সো ফিঙ্গারটাকে ডাউন কি করতেছে, এখানে সে ফোর্সটা কোত্থেকে পাচ্ছে? সো বেসিক্যালি এই যে মেশিনের মধ্যে আমি যে 6 বারের যে প্রেশারটা দিচ্ছি, ওই প্রেশারটা প্রত্যেকটা বাল্বের মধ্যে চলে যাচ্ছে, প্রত্যেকটা বাল্বের মধ্যে চলে যাচ্ছে। এবং যখন আমি এখানে সিগন্যাল দিচ্ছি, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, মানে ইলেকট্রনিক সিগন্যাল দিচ্ছি, তখন ইলেকট্রোম্যাগনেটিক একটা ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। ফ্লাক্স ক্রিয়েট হওয়ার কারণে এখানে বাল্বের ভিতরে যে ডাম্পার গুলো থাকে, ডাম্পার গুলা হচ্ছে সামনে পিছে চলে আসে। তখন হচ্ছে ওই যে বাতাসটা অন হয়ে ওপেন হয়ে যায়। বাতাসটা ওপেন হয়ে গেলে এই বাতাসটা বেসিক্যালি ফিঙ্গার বা হচ্ছে এখানে স্টেপার মোটরের যে ক্যাম, এই সবগুলোকে হচ্ছে প্রেস করে। তো প্রেস করলে এগুলো সামনে পিছে যায়। তো সামনে পিছে গেলে বেসিক্যালি এই মোশনটা, বাতাসের এই মোশনটাকে কাজে লাগে আমি হচ্ছে এখানে মেকানিক্যাল একটা মোশন দিতে পারি। তো বেসিক্যালি প্রত্যেকটা জিনিসের পিছনে হচ্ছে সলিনয়েড বাল্ব বা ইলেকট্রোম্যাগনেটিক বাল্ব থাকে, এবং এই বাল্বগুলোর মধ্যে 6 বার অ্যাটলিস্ট 6 বার প্রেসার হচ্ছে আমাকে দিয়ে রাখতে হয়। এবং সারাদিনে মোটামুটি 1 মিটার কিউবের মতো হচ্ছে বাতাস কনজিউম করে, কারণ এখানে বাতাস ওয়েস্টেজের কোনো ইস্যু নাই, শুধুমাত্র বাল্বগুলো ওপেনিং এবং ক্লোজিং এর জন্য হচ্ছে আহ বাতাসটা দরকার পড়তেছে। এবং বাতাসের মধ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কম্প্রেসরটা যেটা আসতেছে সেখানে যেন কোনো ধরনের পানি না আসে, কারণ পানি থাকলে এখানে ময়শ্চারাইজিং এ ময়শ্চার মানে এখানে যে হিউমিডিটি আছে, হিউমিডিটিটা চেঞ্জ হয়ে যাবে। সো ফ্যাব্রিকের জন্য এটা অনেক ক্ষতি। সো সেই জন্য হচ্ছে কম্প্রেসরে অবশ্যই ড্রায়ারটা ওপেন রাখা লাগবে, যাতে কম্প্রেসর থেকে যে এয়ারটা আসবে এই এয়ারটা যেন ভেজা না থাকে। তো আমরা তো জানি যে কম্প্রেসরের মধ্যে যে জুল থমসন প্রক্রিয়ার মতো যে এয়ারটাকে মানে কম্প্রেস করলে এখানে পানি তৈরি হয়। সো এই পানিটা ড্রায়ারের থ্রুতে, ড্রায়ার দিয়ে হচ্ছে পানিটাকে শুকায় দেওয়া হয়, একদম ফ্রেশ একটা বাতাস হচ্ছে মেশিনে সাপ্লাই করা হয়। সো এখানে কোনো পানি আসা যাবে না, এটা হচ্ছে এখানকার একটা সতর্কতা। তারপর হচ্ছে মেনটেনেন্স। সো মেনটেনেন্স বেসিক্যালি মেশিনের মেনটেনেন্স হচ্ছে প্রপার ক্লিনিং অ্যান্ড ওয়েল্ডিং, এটা হচ্ছে সবার আগে মেনটেনেন্স। এবং কোন কোন পার্টস গুলো রেগুলার মেনটেনেন্সের মধ্যে যায় সেগুলোকে চেঞ্জ করে, যেমন নিডেলের কেয়ার নিতে হবে। সো নিডেল গুলা বেসিক্যালি কেয়ার নেওয়ার আগে নিডেল গুলা চেঞ্জ করা লাগে। লাইক হচ্ছে যদি মেশিনে কোনো ধরনের কোনো নিডেল লাইন আসে, বা মেশিনে যদি কোনো ধরনের নিডেল সম্পর্কিত কোনো ধরনের কোনো নিডল মার্ক আসে, নিডল মার্ক, নিডল লাইন, এটা বেসিক্যালি কোনো একটা নিডল ভেঙে গেলে সেরকম আসতে পারে, বা কোনো একটা নিডল যদি বেঁকে যায় তাহলে পাকা অংশের মধ্যে গ্যাপটা বেশি তৈরি হয়ে যেতে পারে। সো এই জন্য হচ্ছে নিডল গুলাকে বারবার চেক দিতে হয়। চেক দিতে হয় বলতে আমার ফ্যাব্রিকটা দেখে আমি বুঝতে পারি যে এটা নিডলের কোনো প্রবলেম আছে কিনা। যদি ফ্যাব্রিক ওকে থাকে, নিডলের প্রবলেম নাই। সিঙ্কার এবং ক্যাম, এই সিঙ্কার এবং ক্যামগুলোর মধ্যে অয়েলটা প্রপারলি সার্কুলেশন হচ্ছে কিনা, সিঙ্কারের মধ্যে লুব্রিকেশনটা, গ্রিসটা আছে কিনা, এগুলো 1 সপ্তাহ পর পর চেক করতে হয়। ক্যামগুলোর মধ্যে চেক করতে পারে, কারণ ক্যামটা যদি প্রপারলি কাজ না করে প্রত্যেক রেন্ডেলের বাট ভেঙে যাবে। তারপর হচ্ছে ইয়ান ফিডার বা ইয়ান ফিঙ্গার গুলো, এগুলোকে হচ্ছে প্রপারলি হচ্ছে অ্যালাইন করতে হয়। মেশিন নিজে নিজে হচ্ছে এগুলোকে হচ্ছে অ্যালাইনমেন্ট করতে পারে। মেশিনের মধ্যে কিছু প্রোগ্রাম আছে, এগুলো দিলে হচ্ছে প্রত্যেকটার মানে হচ্ছে টিউনিং করা যায়। তো টিউনিং এর মাধ্যমে হচ্ছে এগুলো করা, এবং প্রত্যেকটা ফিডার এবং ফিঙ্গার গুলো হচ্ছে ক্লিন করতে হয়, কারণ ইয়ানের কারণে এগুলো জ্যাম হয়ে থাকতে পারে। জ্যাম হয়ে থাকলে প্রপারলি এগুলো কাজ করবে না। সো বাতাসের মাধ্যমে, বাতাস দিয়ে আমরা যে ফ্লোরের মধ্যে যে এয়ার গানটা সাপ্লাই দিয়ে থাকি, সো এয়ার গান দিয়ে হচ্ছে এগুলো ক্লিন করে ফেলতে হয়। তারপর স্টেপ মোটর, যেটা স্টেপার মোটর বা যেটা হচ্ছে ক্যামটা, ওই স্টেপার মোটরটা হচ্ছে ক্লিন করতে হবে। ক্লিন না করলে এখানে আহ, যে ওয়েল গুলা থাকে, ওয়েল গুলা মেশিনের ভিতর মানে মোটরের মধ্যে গিয়ে মোটরটা নষ্ট হয়ে যেতে পারে। যদি এগুলো I3 স্ট্যান্ডার্ড, I4 স্ট্যান্ডার্ডের স্টেপার মোটর এগুলো, সো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম নাই। বাট তারপরও যখন বেশি ডাস্ট জমে যায় তখন এগুলা মেল ফাংশন করে। এবং সেন্সর এবং ইলেকট্রনিক, সেন্সর গুলোর মধ্যে অবশ্যই ক্লিন করতে হবে, কারণ সেন্সর গুলার যে সেন্সরের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা যদি ক্লিন না থাকে তাহলে সে প্রপারলি সেন্স করতে পারবে না, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এই জন্য সেন্সর গুলোকে সবসময় ক্লিনিং একটা এর মধ্যে রাখতে হয়। আর ওভারঅল মেশিনটা হচ্ছে সিলিন্ডার, জ্যাক এখন এবং এগুলো সবকিছু ওপেন করে প্রত্যেকটা জিনিস ওয়েলের মধ্যে হচ্ছে ভিজিয়ে রেখে দেন আবার হচ্ছে লাগাতে হয়। এবং কয়দিন পর পর হচ্ছে দেখা গেছে বিভিন্ন ড্যামেজ হয়, দেখা যাচ্ছে নিডল ব্রেকেজ ড্যামেজ বা সিঙ্কার ড্যামেজ এগুলো হয়ে থাকে। তো তখন দেখা যাচ্ছে যে ড্যামেজ গুলোর কারণে নিডলের সিলিন্ডার যে গ্রোভ গুলা, এই গ্রোভ গুলা হচ্ছে একটু বাঁকা হয়ে যায়। তো বাঁকা হয়ে গেলে দেখা যাচ্ছে কোনো নিডলের জন্য আহ এটা হচ্ছে অনেক বেশি টাইট হয়ে যায়, তখন নিডল গুলা বা সিলেক্টর জেট গুলা আপ ডাউন করাটা আসলে ইজি হয় না। তখন একটা গেজ নিয়ে, এই যে 28 গেজ বা যেটা ওই ধরনের একটা
মেটাল শিট নিয়ে এই নিডেল সিলিন্ডার যে গ্রোপগুলো, এই গ্রোপগুলোকে হচ্ছে ঘষে ঘষে ঠিক করে ফেলতে হয়। তা না হলে এক একটা নিডেলে যদি ফ্রিকশন যদি বেশি হয়ে যায় বা টাইট হয়ে যায়, তখন স্টেপার মোটরের কারণে যখন সে বাটে প্রেস করবে, বাটটা যখন উপরে উঠতে যাবে তখন এটা উঠতে যাবে না, উঠতে চাবে না। উঠতে না গেলে বাটটা ভেঙে যাবে, তখন একটা বাট ভেঙে যাওয়ার কারণে সবগুলা বাট নিডেল ভেঙে যাবে। যদিও এগুলা ব্রেকের সেন্সর মেশিনে থাকে, বাট তারপরেও হচ্ছে বেশ সেন্সর সবসময় কুইকলি কাজ করে না, তখন ভেঙে যায়। তো সেই জন্য সবসময় হচ্ছে ক্লিনিং এবং ওয়ারিংটা মেনটেন করতে হবে। তো এই মেশিনে মোটামুটি আর যেই যেই প্রবলেম গুলা হয় সেগুলো হচ্ছে যে যে ইকুইপমেন্ট গুলাতে প্রবলেম হয়, সেই ইকুইপমেন্ট গুলা বেসিক্যালি চেঞ্জ করে দিতে হয়, অথবা এখানে একটু যদি হিট দিয়ে দেওয়া হয়, সোল্ডারিং এর থ্রুতে যদি একটু হিট দিয়ে আহ, মানে ইয়ার সোল্ডারিং যেগুলো দিয়ে করা হয়, তো ইয়ার দিয়ে, ইয়ার গান দিয়ে যদি একটু মানে হট ইয়ার গান দিয়ে যদি একটু হিট দিয়ে দেওয়া হয় তাহলে অনেক সময় কাজ করে। আর মোটামুটি এই ধরনের প্রবলেম গুলাই হয়, যেহেতু এখানে বেশিরভাগ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। সো এখানে আসলে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, সো এটা বেশিরভাগ সময় চেঞ্জই করা লাগে। সো এই জন্য এটার মেনটেন্যান্স এর ক্ষেত্রে স্পেয়ার পার্টস কনজাম্পশনটা একটু বেশি হয়ে থাকে। যদি মেকানিক্যাল আইটেম থাকতো তাহলে এটা আহ, দেখা যাচ্ছে জাস্ট টুকটাক কিছু জিনিস চেঞ্জ করে দিলে হয়ে যেত, বাট এখানে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে হয়। সো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে চেঞ্জ করতে হয় প্যাটার্ন নাম বোর্ডটা। প্যাটার্ন নাম বোর্ডটা, যে প্যাটার্ন নামের মধ্যে যে 16টা বা 12টা প্যাটার্ন নাম থাকে, সেই প্যাটার্ন নাম বোর্ডটা হচ্ছে চেঞ্জ করতে হয়, কারণ এই প্যাটার্ন নাম বোর্ডের মধ্যেই বেসিক্যালি প্রবলেম গুলো হয়, কারণ এটা হচ্ছে প্রোগ্রামটাকে সে মডিফাই করে মেশিনের মধ্যে মেকানিক্যাল মেসেজ দেয়। আর হচ্ছে এই যে ফিঙ্গার গুলার পিছনে যে ফিঙ্গার বা হচ্ছে স্টেপার মোটরের পিছনে যে বা ট্যাপারের পিছনে যে বাল্ব গুলো থাকে, সলিডেড বাল্ব, ওই সলিডেড বাল্ব গুলো নষ্ট হয়ে যায়। কারণ এগুলোর মধ্যে যে ওয়্যার গুলো ইউজ করা হচ্ছে এগুলো আসলে অনেকটা চিকন। তো সেক্ষেত্রে যখন এখানে কারেন্টের ওভারফ্লো হয় তখন ওয়্যার গুলা দেখা গেছে যে ফ্লাক্সটা প্রপারলি কাট করতে পারে না, বা ভিতরে হচ্ছে ম্যাগনেটটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য হচ্ছে এই বাল্বগুলা চেঞ্জ করতে হয়। তো এই বাল্বগুলো এক একটা বাংলাদেশি টাকা 600 থেকে 700 টাকা করে হয়ে থাকে। আর প্যাটার্ন বোর্ড যেটা চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে 1400-1500 টাকা এক একটা বোর্ড। পাতলা একটা বোর্ড একে 1400-1500 টাকা করে প্রাইস এরকম হয় আর কি। যেহেতু এগুলো হচ্ছে রেগুলার বেসিসে ইউজ হয়, তো এটার প্রাইসটা বলে দিলাম। আর হচ্ছে ওই এছাড়া এটা এটা ছাড়া আর হচ্ছে মাঝে মাঝে ট্যাপার ভেঙে যায়, কারণ অনেক ফোর্সের কারণে, বা ফিঙ্গার ভেঙে যায়, তখন ফিঙ্গার গুলো চেঞ্জ করে দিতে হয়। সো ওভারঅল এগুলো হচ্ছে ব্রেকডাউন মেনটেন্স। আর শিডিউল মেনটেন্স এর মধ্যে ক্লিনিং, ওয়ারিং, আর হচ্ছে শিডিউল মেনটেন্স কয়েকদিন পর পর পুরা সিলিন্ডারটা হচ্ছে নিডেল সবগুলো বের করে এগুলাকে ওয়েলিং করে দেন আবার দেওয়া হয়। সো এগুলো যখন হচ্ছে মেশিন অনেক দিন ধরে চলতে চলতে দেখা যাচ্ছে যে একটা মেশিনে অনেক বেশি প্রবলেম আসতেছে, নিডেল আসতেছে, সিঙ্কা লাইন আসতেছে, ডায়ালের প্রবলেম আসতেছে। সো এই ধরনের প্রবলেম যখন আসে তখন মেশিনটাকে শিডিউল মেনটেন্সে নিয়ে নেওয়া হয়। তখন দেখা গেছে যে ওই সবগুলো যখন আবার চেঞ্জ করা হয় বা নষ্ট নীলগুলো চেঞ্জ করে, তখন মেশিনটা আবার স্মুথলি রান হওয়া শুরু করে। এই হচ্ছে বিষয়। তো ওভারঅল এখানে কয়েকটা ইকুইপমেন্ট আছে, আহ, যেটা হচ্ছে আমি একটু সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে একটু দেখা এটা ক্লোজ করে দিচ্ছি আজকের জন্য। যেমন স্টেপার মোটর বা হচ্ছে ফিঙ্গার গুলো যেগুলো আছে, এটা আমি একটু একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখায় দিই, সেটা হচ্ছে যে পিছনে দুইটা ফিল্টার থাকে মেশিনের। এই যে দুইটা ফিল্টার বিবি দিয়ে বোঝানো যাচ্ছে, দুইটা ফিল্টার, দুইটা ফিল্টার থাকতে পারে বা একটা ফিল্টার থাকতে পারে। তো ওই ফিল্টার গুলা বেসিক্যালি এই যে স দিয়ে যে ইয়ান গুলা কাটা হচ্ছে, ওই ইয়ান গুলার ছোট ছোট যে পোর্শন গুলো, এগুলো হচ্ছে সাকশন করে এই ফিল্টারের মধ্যে চলে আসতেছে। তো মেশিনের মধ্যে কোনো ধরনের কোনো ময়লা থাকে না নর্মালি, ইটসেলফ মেশিন হচ্ছে এগুলো ক্লিন করে দেয়। তো এটা হচ্ছে ফিল্টার, এটা হচ্ছে ওই ছবিতে দেখানো যায় নাই। আর এটা হচ্ছে ইয়ারিনের যে পোর্শনটা, এটা বেসিক্যালি ইয়ারের প্রেশারটাকে কন্ট্রোল করে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দেয়। এটা হচ্ছে মেশিনের পিছনে বসানো থাকে। এটা হচ্ছে এই যে মেশিনের যে আহ, একটা স্ক্যামেটিক ডায়াগ্রাম। এই যে উপর হচ্ছে ডায়াল, উপরে ডায়াল, নিচে হচ্ছে সিলিন্ডার,
আর বাতাসগুলো হচ্ছে যেখান দিয়ে হচ্ছে ঢুকে বিভিন্ন জায়গায় হচ্ছে লাইন আপ করা থাকে বিভিন্ন বাল্বের থ্রুতে, ওই বাল্বগুলো দিয়ে ওখানে হচ্ছে বাতাসগুলো ওই প্রেশার অনুযায়ী চলে যায়। সব জায়গায় সেম প্রেশার যায় না, যদিও মেশিনে 6 বার দেওয়া হয়, বাট প্রত্যেকটা বাল্বে বা প্রত্যেকটা পোর্শনে সেম বারের প্রেশার পাঠানো হয় না, এখান থেকে মডিফাই করে পাঠানো হয়। আর নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েলের যে ট্যাঙ্ক, ওই যে ওয়েল ট্যাঙ্কটা যেটা বললাম হাই প্রেশার ট্যাঙ্ক। এখানে হচ্ছে বাতাস দিয়ে প্রেশার দেওয়া হয়, এই প্রেশার দিয়ে এই যে দুইটা পোর্শন আছে এখানে, তো এটা দিয়ে উপরের দিকে যায়, এটা দিয়ে নিচের দিকে যায়। তো দুইটা সাপ্লাই দিয়ে দুই ধরনের দুই জায়গায় দুই পোর্শনে হচ্ছে ইয়ার্নগুলো হচ্ছে সাপ্লাই হয়ে যায়। আর এখানে একটা ফিল্টার থাকে, এই যে ফিল্টারটা, এই ফিল্টার দিয়ে হচ্ছে আবার যখন ইয়ার্নটা এখানে এসে পৌঁছায়, তখন এই ফিল্টার দিয়ে ফিল্টার হয়ে দেন আবার ট্যাঙ্কে চলে যায়। তখন আবার হচ্ছে যখন দেখা যাচ্ছে সার্কুলেশন করতে করতে ওয়েলটা অনেক কালো হয়ে গেছে, তখন হচ্ছে ফুল ওয়েল ট্যাঙ্কটা আবার মানে ক্লিন করে আবার হচ্ছে নতুন করে ওয়েল রিসার্ট করতে হয়। আমি আরেকটা জিনিস দেখাই। এই যে ওয়েল ফিল্টারটা যেটা বললাম, এটার ভিতরে এরকম থাকে, দেখা যাচ্ছে ওয়েল ফিল্টারটা? সবাই কি শুনতে পাচ্ছেন? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, জি, হ্যাঁ। সো সো এখানে হচ্ছে এয়ার প্রেশারের থ্রুতে ভিতরে প্রেশারটা দেওয়া হয়, এই যে প্রেশারের মাধ্যমে দেওয়া হয়, দেন হচ্ছে এই যে দুইটা লাইন, এটা দিয়ে হচ্ছে এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, এখানে আছে 10টা আর এখানে আছে 6টা। সো এই 10টা দিয়ে হচ্ছে ইয়ার ইয়ারটা চলে যাচ্ছে হচ্ছে সিলিন্ডার ডায়ালের নিচের পোর্শনে, আর বাকি 6টা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে ডায়ালের উপরের পোর্শনে। এবং ওই জায়গা থেকে এয়ার ওয়েলটা আবার সার্কুলেট হয়ে ফিল্টারের মাধ্যমে আবার হচ্ছে ট্যাঙ্কের মধ্যে চলে আসে। আর এখানে এই যে ডায়ালের যে পোর্শন গুলো এখানে ইন ডিটেলস সব দেওয়া আছে। এই যে ডায়ালের যে বেল্টটার কথা বলেছিলাম, এই ডায়ালের বেল্ট হচ্ছে এটা, এটা নিচে থেকে হচ্ছে এই যে এই দিক দিয়ে একটা শেফট আসছে, এই যে এই শেফটটা দিয়ে হচ্ছে এটা হচ্ছে মোটর, বেসিক্যালি মেইন মোটর এটা। এই মোটর থেকে সিলিন্ডার ঘুরে এবং সিলিন্ডারের থেকে এই শেফটের থ্রুতে মোশনটা এই শেফটের থ্রুতে ডায়াল যে এখানে চলে আসে, দেন এখানে বেল্টের থ্রুতে টাইমিং বেল্টের থ্রুতে ডায়ালটাও সেম স্পিডে ঘুরতে থাকে। আর এখানে হচ্ছে এই যে সিলিন্ডারের ভিতরে যে ফ্যাব্রিকটা যখন হয়ে যায়, আচ্ছা আমার মাউসের যে ইয়েটা ইন্ডিকেটরটা এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, সো এখানে এটা হচ্ছে বেসিক্যালি সিলিন্ডারের যে যেখানে ইনিটিংটা হচ্ছে, ওই জায়গাটার মধ্যে ওই কাপের মতো ওই পোর্শনটা থাকে, ওই জায়গার মধ্যে হচ্ছে বাতাস দিয়ে টান টান অবস্থা থাকে, যাতে যেটা তৈরি হচ্ছে সেটা নিচের দিকে টান টান অবস্থায় থাকে, যে উপরের দিকে না উঠে যায়। যদি এখানে বাতাস ফ্লো কমে যায়, ফ্যাব্রিকের টেনশন কিন্তু প্রপারলি থাকবে না, তখন এটা উপরের দিকে উঠে যাবে, তখন নিডল টিডল ভেঙে যেতে পারে। তো এটা সবসময় হচ্ছে এদিকটা বাতাস দিয়ে হচ্ছে ভিতরের দিকে সাকশন অবস্থায় থাকে। দেন এখান থেকে যখন হয়ে যায় তখন এই পাইপ হয়ে সরাসরি এই আউটপুট দিয়ে বের হয়ে যায়। এরপর হচ্ছে এই যে প্যাটার্ন নাম বোর্ড গুলা, যেটা প্যাটার্ন নাম, প্যাটার্ন নামের যে যেটা ছবিতে দেখানো হয়েছিল, এটা হচ্ছে এখানে স্কেমেটিক আকারে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। এই হলো স্টেপার মোটর। এই যে স্টেপার মোটর, স্টেপার মোটরের সামনে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাম থাকে। এই যে স্টেপার মোটরটা, স্টেপার মোটর থেকে সামনে এই যে ক্যাম, এই যে এখানে দেখা যাচ্ছে ক্যামের মতো, এই যে ক্যামের মতো দেখা যাচ্ছে। তো এখানে এই স্টেপার মোটর রোটেশনের উপর বেস করে এই ক্যাম গুলো পরিবর্তন হয়ে যায়। এই ক্যাম গুলো পরিবর্তন হয়ে গেলে এই ক্যাম দিয়ে হচ্ছে নিডলের বারটা ওই অনুযায়ী ট্র্যাক অনুযায়ী পাস হয়। এই যে ক্যামগুলা দেখা যাচ্ছে, ক্যামগুলা নিট ক্যাম, তারপর টাক ক্যাম, এই যে ক্যামগুলা, এই ক্যামগুলা হচ্ছে একটা কম্বিনেশন এখানে থাকে। এখানে নেটটাকে ওইভাবে বোঝানো যাবে না, কারণ এদের অ্যালাইনমেন্টের থ্রুতে বিভিন্ন ধরনের ক্যাম তৈরি হয়ে যায়। তো এই যে একটা ক্যাম দেখা যাচ্ছে যে ইয়ার শেপ, ত্রিভুজ শেপ, তো এটা হচ্ছে নিটের পোর্শনটা কাজ করে। তারপর মিস, স্টাক, এরকম সবগুলোর কম্বিনেশনের কারণে একটা একটা যখন বিভিন্ন পজিশনে সেট হয় তখন এক ধরনের ক্যাম তৈরি হয়ে যায়। তো এই স্টেপার মোটর দিয়ে এই ক্যামটা এইভাবেই তৈরি হয়। আর এই হচ্ছে ফিঙ্গার গুলা, ফিডার গুলা। তো ফিডার গুলা নিয়ে এখানে এখানে ডায়াল চেক, এই যে নিডেল গুলা কিভাবে হচ্ছে ডায়াল চেকের মধ্যে নিডেল গুলো আসতেছে এটা দেখা যাচ্ছে। এটা হলো সিঙ্কার,
আর হচ্ছে সিলিন্ডারের মধ্যে নিডেলটা বসতেছে, নিডেলের ঠিক নিচে হচ্ছে একটা জ্যাক বসতেছে, সিলেক্টর জ্যাক, এবং নিচে হচ্ছে এই যে এই দুইটা মিলে হচ্ছে সিলেক্টর জ্যাকটা বেসিক্যালি। এটা এটাকে ধাক্কা দেয়, এটার বেসিক্যালি কোনো রোল নাই। এটা এটাকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে হচ্ছে এটা উপরে হচ্ছে নিডেলটাকে ফিট করে। সো এই সিলেক্টর জ্যাক পুরো পোর্শনটা, এবং উপরে হচ্ছে নিডেল। এখানে মোটামুটি সবকিছু হচ্ছে আগের মতোই, আগে যেগুলো দেখা রয়েছিল, ওই যে ডায়ালের উপরে যেটা থাকে প্রত্যেকটা ইকুইপমেন্ট আর কি, এখানে ওভাবে হচ্ছে দেওয়া আছে। সো এটা আমি সবার সাথে শেয়ার করে দিব, যাতে সবাই স্পেসিফিক্যালি প্রত্যেকটা জিনিস দেখতে পারে যে কোনটা কোন পজিশনে কিভাবে আছে। সো এর উপর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আজকে এটা, আজকের জন্য এটা স্টপ করে দেই। কারণ মোটামুটি এটাই ছিল সিমলেস টেকনোলজি এবং সিমলেস নিটিং মেশিন যেগুলো বাংলাদেশে চলতেছে বা ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে। এটা বেসিক্যালি মেনটেন্যান্সটা একটু বেশি, সেই জন্য আসলে সবাই এটা নিয়ে কাজ করার সাহস পাচ্ছে না, এই আর কি। সফট কপি গুলো মেইলে দিবেন নাকি হচ্ছে হোয়াটসঅ্যাপে দিবেন? আমি তোরে দিয়ে দিব না, তুই হচ্ছে সবাইকে শেয়ার করে দিস। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ভালো বোঝা গেছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে ক্লোজ করে দিই আজকে, হ্যাঁ? কারো কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা ঠিক আছে। বোঝা গেছে, সব বোঝা গেছে। মৃদুল, আচ্ছা স্যার। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। আর আসলে আমি হচ্ছে অনেকবার টাইপ চেঞ্জ করছি যারা আসলে।